আচ্ছা, আজকের টপিক হচ্ছে এনএসএআইডি। ফার্স্ট টপিক এটা এনএসএআইডি ওষুধ। এটা একটা গ্রুপ এনএসএআইডি। এটার ফুল ফর্ম হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এনএসএআইডি গ্রুপটা আমাদের কাছে অনেক পরিচিত। আমরা খাই কিন্তু আমাদের জানি না। নাপা খান। নাপাটা কিন্তু একটা এনএসএআইডি গ্রুপের ওষুধ। এই যে নাপা, তারপরে ডাইক্লোফেনাক গ্রুপের ডাইক্লোফেন খাই, এরফেনাক খাই, ক্লোফেনাক খাই, সবই ডাইক্লোফেনাক এনএসএআইডি গ্রুপের ওষুধ। তো প্রথমে আসি আমরা প্যারাসিটামল ক্ষেত্রে। প্যারাসিটামলের ক্ষেত্রে তো প্যারাসিটামল সবচাইতে ইজি টু গোয়িং বা হচ্ছে আমাদের হাতের কাছে পাওয়া যায়। প্যারাসিটামল কোনটা? নাপা, এস, ফাস্ট, এগুলো পাওয়া যায়। এগুলোর হচ্ছে প্রত্যেকটা ট্যাবলেটে প্যারাসিটামল থাকে কতখানি করে? 500 মিলিগ্রাম করে ট্যাবলেটে। প্রত্যেকটা নাপা প্লেন নাপা, যেটাকে আমরা বলি বা সব শুধু বলি নাপা। এছাড়া নাপার পরে আরো আছে, নাপা এক্সট্রা আছে, নাপা এক্সটেন্ড আছে। এগুলোতে ক্যাফেইন থাকে 500 মিলিগ্রাম। আপনার প্যারাসিটামল ঠিকই থাকে, কিন্তু তার সাথে দেখা যাচ্ছে নাপা এক্সট্রাতে 500 মিলিগ্রামের সাথে 65 মিলিগ্রাম ক্যাফেইন। তো এখানে আপনার এটাতে ডেইলি ডোজ কতখানি, একটা পূর্ণবয়স্ককে ডেইলি ডোজ কতখানি দেওয়া হবে? ডেইলি ডোজ দেওয়া হবে সর্বোচ্চ, এর বেশি নাপা খেলে সমস্যা হবে, অসুখ আর উল্টা ইফেক্ট পড়বে। সেটা হচ্ছে 8টা ট্যাবলেট। ঠিক আছে, 8টা ট্যাবলেট। তাহলে 8টা ট্যাবলেট কতখানি হলো? একটা ট্যাবলেটে 500 কত হয়? 40। এই 4000 মিলিগ্রাম। এই 4000 মিলিগ্রাম কতক্ষণ দেয়? একদিনে 24 ঘন্টায়। 4000 মিলিগ্রামের বেশি দেওয়া যাবে না। আবার বলতেছি, 4000 মিলিগ্রামের বেশি নাপা একদিনে দেওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে যদি আমরা নাপা 3 বেলা 3টা খাই, তাহলে কতক্ষণ যাচ্ছে? 15 মিনিট। 3 বেলা 2টা করে খেলাম, কতক্ষণ গেল? 3000 মিলিগ্রাম। এর বেশি সাধারণত আমরা এখন পর্যন্ত প্রেসক্রাইব করি না। খুবই ব্যথা হইলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যথার ওষুধ বা অন্য কোনো একটা জ্বর 103 ডিগ্রির উপরে উঠে গেল, কি দেব? সাপোজিটরি। নাপা আমরা মূলত 4000 এর নিচেই রাখতে, মানে 3000 এর নিচেই রাখি, 3000ই রাখি, 3000 এর উপরে কখনো দেই না। কিন্তু সর্বোচ্চ একটা খাতা কলমের একটা কথা আছে না, খাতা কলমের কথা হচ্ছে সর্বোচ্চ 4000 মিলিগ্রাম মতো দিতে পারবো। এখন আসেন নাপা শিশুদের কতটুকু দিতে পারি? শিশুদের হচ্ছে আপনার 6 থেকে 12 বছর যারা আছে, 1 থেকে 1.5টা ট্যাবলেট, 1 থেকে 1.5টা ট্যাবলেট দৈনিক 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। আর তার 1 থেকে 5 বছর যারা আছে তাদের হচ্ছে নাপা তো শুধুমাত্র ট্যাবলেট ফর্মে নাই, নাপা কিন্তু সিরাপের ফর্মে আছে। সেহেতু যখন আমরা ছোট বাচ্চাদের ইউজুয়ালি আমরা সিরাপ দিই, কারণ ওরা ট্যাবলেট গিলতে পারে না, ট্যাবলেট গিলতে সব অনেক সময় কান্নাকাটি করতেছে। সেজন্য আমরা কি করি? নাপা হচ্ছে সিরাপ দিই। সিরাপ কতখানি? 1 থেকে 2 চামচ দিনে 3 বার, 3 থেকে 4 বার, 3 বার। এখন 3 থেকে 10 মাস আসেন, 3 থেকে 10 মাসের শিশু, 3 মাস থেকে 10 মাসের শিশু, এর আমাদের হাফ চামচ থেকে 1 চামচ করে। আপনার 3 মাস থেকে 10 মাস, 3 মাস যাদের আছে তাদের আমরা হাফ চামচ দেই 3 বার, দিনে 3 বার দেই। তাহলে হচ্ছে 10 মাস যারা আছে তাদেরকে আমরা 1 চামচ করে দিনে 3 বার দিই। আর 4 মাস থেকে 1 বছর যারা আছে 1 মিলিগ্রাম করে 1 মিলিগ্রাম বা 80 মিলিগ্রাম দৈনিক 4 বার দেখা যাচ্ছে দেওয়া যেতে পারে। কিসে কিসে আমরা নাপা দিতে পারি? প্রথমত কিসে নাপা দিই? জ্বরে দেই নাপা, জ্বর হলে নাপা, একটু মাথা ব্যথা হইতেছে নাপা, কোথাও ব্যথা হইতেছে নাপা। নাপা তো এখন বাংলাদেশের জাতীয় ঔষধ বলা যায়, জাতীয় ঔষধ, চকলেটের মতো খাই। চকলেট বলতে কিন্তু এটা হচ্ছে এই যে খাচ্ছি আমরা এখন বুঝতে পারতেছি না, কিন্তু এটা লং রানে অনেকদিন পরে এটার যে সাইড এফেক্ট থাকে প্রত্যেকটা, আমি এর প্রথম ক্লাস ফার্মাকোলজি এখানে প্রথম ক্লাসে বলছিলাম প্রত্যেকটা ওষুধের একটা না একটা মানে সাইড এফেক্ট আছে। এই সাইড এফেক্টটা হচ্ছে আপনার সাইড এফেক্ট একটা খাইলেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খাইলেন, শরীর আপনার সাইড এফেক্টটা কনজিউম করে নিল বা কম্পেনসেট করে দিল, ঠিক আছে। এইটুকু সাইড এফেক্ট হচ্ছে আমি এটুকুকে হ্যান্ডেল করে নেই, সেই পরিমাণ ইমিউনিটি আমাদের দেহে থাকে। কিন্তু যখনই আপনি তার চাইতে বেশি করে খাবেন বা একটা সবকিছুরই তো একটা সার্টেন পয়েন্ট আছে, এই পয়েন্ট ওঠার পরে যখন আরো উপরে যাচ্ছেন তখন খারাপ হবে। দেখেন লম্বা ছেলে ভালো লাগে, লম্বা ছেলে ভালো লাগে, কিন্তু যারা 6 ফিট 7 ফিট এদের দেখতে ভালো লাগে। সবকিছু একটা পারফেক্ট মার্জিন আছে। এছাড়া আপনার ব্যথা রিলেটেড যত কিছু আছে, মৃদু ব্যথা
খুব বেশি ব্যথা না, মৃদু ব্যথা। এই ব্যথার রিলেটেড যতগুলো আছে আমরা দিতে পারি। যেমন আপনার ধরেন মাথা ব্যথা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে, তারপরে আপনার হচ্ছে যখন মাসিকের সময় ব্যথা হয় তখন অনেকে খায়, তারপরে দেখা যাচ্ছে পা মুচকে গেছে, পা মুচকে গেল, তখনও যে ব্যথা হয় তখন আমরা সেই নাপাগুলো খাই। এবার আসলে নাপা কখন দেওয়া যাবে? নাপা মানে এর প্রতিকার বলেন বা হচ্ছে আপনার কন্ট্রাডিকশন বা এটা বলেন যে কখন দেওয়া যাবে না। নাপা দিতে হলে আমাদের একটু মানে সতর্কতা অনুযায়ী বা সাবধানে দিতে হবে। সেটা হচ্ছে আপনার আমি এর আগে বলছি সবগুলো যে ওষুধ আছে প্রত্যেকটা ওষুধ কোথায় যা ভাঙে। একটা হচ্ছে কিডনি, লিভার, কিডনি আর লিভার, এই সব ওষুধ আমাদের কাগজে ঠিক যা অ্যাবজর্ব হয় ঠিক আছে, কিন্তু আলটিমেটলি গিয়ে রক্ত থাকে লিভার এবং মেটাবলিজম হয়, রক্ত থাকে কিডনি, মেটাবলিজম হয় হচ্ছে আপনার লিভারে। তো যাদের লিভারে সমস্যা আছে বা কিডনিতে সমস্যা আছে তাদের এই নাপা ওষুধটা একটু দেওয়ার সময় মানে হচ্ছে আপনার আমরা সব মানে যতটা কম দিতে পারি, আমরা যতটা কম দিলে এটা হচ্ছে আপনার ইয়ে হবে। এরপরে আসেন এর পার্শ্বপ্রতিক্রিয়া আমাদের নাপা আমাদের পার্শ্বপ্রতিক্রিয়া কোনো নেই। দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে বমি হতে পারে, একটু দেখা যাচ্ছে বমি ভাব হচ্ছে, একটু মাথা ঘুরাচ্ছে, এছাড়া তেমন কিছু হবে না। এরপরে আসেন পরের যে গ্রুপটা, সেটা হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফেইন। এটা আমরা বাজারে পাই নাপা এক্সট্রা প্লাস, এই যে আমরা নাপা এক্সট্রা আর এইচ প্লাস, এটাতে আমরা কি চাই? এই যে আমাদের নাপাতে বললাম আমরা হচ্ছে এই আচ্ছা এইচ প্লাস 500 মিলিগ্রাম প্যারাসিটামল আছে থাকে যাবে, বাট এই যে প্লাস কেন? এটাতে আপনার হচ্ছে 65 মিলিগ্রাম ক্যাফেইন, নাপা এক্সট্রাতে 65 মিলিগ্রাম ক্যাফেইন। এটাতে আপনার কি থাকে কতক্ষণ ধরে দিতে পারবো না, অ্যাসিডিটা ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 12 বছরের নিচে এই নাপা এক্সট্রা এই যে ক্যাফেইন আছে ক্যাফেইন দেওয়া যাবে না। ক্যাফেইন 12 বছরের নিচে যারা আছে এই যে ক্যাফেইন আছে, ক্যাফেইনটা আমরা কিসে পাই বলুন তো? চাইতে কফিতে আছে। তাহলে আপনার হচ্ছে 12 বছরের নিচে এই যে ক্যাফেইনটা আছে এই ক্যাফেইনটা হচ্ছে মানে একটু প্রোহিবিটেড, মানে এই ক্যাফেইনটা যত কম দেওয়া যায় তাহলে 12 বছরের নিচে এই নাপা এক্সট্রা বা এইচ প্লাস আমরা দেব না। আপনারা যখন দেখবেন ওষুধ দেবেন তখন অবশ্যই খেয়াল করে দেবেন যে শুধুমাত্র যদি 12 বছরের নিচে কোনো স্টুডেন্ট কোনো মানে ছেলে বা মেয়ে আসে তাহলে আমরা সেক্ষেত্রে তাদেরকে নাপা এক্সট্রা দেব না। আর কি দিতে পারে ঠিক একইভাবে ওই নাপা যে কারণে দেওয়া যায় ঠিক এইগুলোতেই আছে আপনার সেগুলো কারণ। তারপর হচ্ছে আপনার দিতে পারবো না কোথায়, ওই যে বললাম 12 বছরের নিচে দিতে পারবো না কিডনি এবং লিভার অকৃত কার্য বা দেখা যাচ্ছে আপনার যাদের একটু মানে ওগুলোতে সমস্যা আছে সেগুলো তাদের শিশু রোগীকে আমরা হচ্ছে নাপা এক্সট্রা দিব না। সাইড ইফেক্ট কি আসতে পারে? পেট ব্যথা হতে পারে, একটু ক্ষুধা মন্দা হতে পারে, মানে খিদা লাগতেছে না এই টাইপের কিছু, ক্ষুধা পেট খালি, কিন্তু মানে পেট খালি হওয়ার সাথে সাথে একটা ফিলিংস থাকে না যে আমার ক্ষুধা লাগতেছে, পেট খালি কিন্তু আপনার ক্ষুধা লাগবে না, মনে হবে যে পেট ভরা আছে, মনে হবে এটা পেট ভরা, কিন্তু আসলে আপনার পেট খালি। এরপরে আসেন হচ্ছে অ্যাসপিরিন জাতীয় এই যে অ্যাসপিরিন হচ্ছে আপনার ব্যথাতে আমরা সব খুব বেশি অ্যাসপিরিনটা দিই যখন কারো ব্যথা হয়। তাহলে পরের ওষুধটা কি আসলে আপনার অ্যাসপিরিন। এটা আমাদের যখন প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, কোনো দেখা যাচ্ছে ব্যথা নাশক ক্ষেত্রে অ্যাসপিরিন দিই, কিন্তু আমরা অ্যাসপিরিন একটা সময় দিই না, এটা একটু খেয়াল রাখতে হবে। জ্বরে অনেক সময় অ্যাসপিরিন দেয়, কিন্তু যখন ডেঙ্গু বা ম্যালেরিয়া হবে এই টাইপের জ্বরে আমরা অ্যাসপিরিন টাইপের ওষুধ মানে অ্যাসপিরিন গ্রুপের ওষুধ আমরা অ্যাভয়েড করব। ডেঙ্গু বলেন বা ম্যালেরিয়া বলেন, মশার কামড়ে যেগুলো রোগ হতো, ইভেন স্যার তো দেখতেছে না, ইভেন আমাদের হচ্ছে ইয়েতে করোনাতে আমরা এই ভাইরাস জনিত রোগ যেগুলো যেগুলো আমরা দেই না আপনার। তাহলে এটা আপনার হচ্ছে কত কি মানে কি নামে থাকতে পারে অ্যাসপিরিন নামে একটা ওষুধ আছে, এই গ্রুপের নামে ওষুধ আছে, ওষুধটা হচ্ছে এমিকো, এছাড়া আছে অ্যাসপিরিন, আরেকটা আছে অ্যাসপিরিন
তারপরে সলরিন হচ্ছে আপনার অপশনিলের সমস্ত সলরিনটা তাহলে হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ডোজ কি আপনারা দেখেন 12 বছরের উপরে 2 থেকে 3টি ট্যাবলেট 6 ঘন্টা পর পর 6 ঘন্টা পর মানে হচ্ছে আপনার দিনে 4 বার 1 থেকে 2 আপনার 2 থেকে 3 ট্যাবলেট শিশুদের 6 থেকে 12 বছর যাদের আছে 1 থেকে 2টা ট্যাবলেট 6 ঘন্টা পর পর শিশুদের যাদের 3 থেকে 5 বছর বয়স এই 3 থেকে 5 বছর বয়স এদের হচ্ছে আপনার একটি করে ট্যাবলেট এবং 3 বছরের নিচে যারা আছে এদেরকে হচ্ছে আপনার অর্ধেক ট্যাবলেট তাহলে এদের হলো অর্ধেক ট্যাবলেট আপনার হচ্ছে দিনে 4 বার বা 6 ঘন্টা পর পর আর আমি কিসে কি দিতে পারি আমরা জ্বর মাথা ব্যথা বা দাঁতে ব্যথা কানে ব্যথা মাংসপেশিতে ব্যথা মাসিকের জন্য ব্যথা তারপর আপনার স্নায়ুর ব্যথা বাতের ব্যথা বলে না বাত ব্যথা করতেছে আমাদের বাতের ব্যথা তারপর আপনার মস্কা যায় যখন আবার এই অ্যাসপিরিনটা আমরা আরেকটা ক্ষেত্রে দিতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটা আপনার বলে না স্ট্রোক করতে এবং এই মায়োকার্ডিয়াল ইনফেকশন সেই আপনার স্ট্রোকে আমরা এই স্ট্রোকে দেখেন আপনার বুকে ব্যথা হয় তখন আমরা এই অ্যাসপিরিনটা দিতে পারি অ্যাসপিরিনটা দিলে খুব তাড়াতাড়ি রিলিফ হয় বুকে ব্যথাটা কিসে দিতে পারবো না এই অ্যাসপিরিন অনেকে আছে যে অ্যাসপিরিন একটা তো গ্রুপ বা অ্যাসপিরিনটা একটা পদার্থ অ্যাসপিরিন নাম আছে পুরো অ্যাসপিরিন নাম এটার মধ্যে আছে অ্যাসপিরিন এই অ্যাসপিরিন অনেকের থাকে অ্যাসপিরিনে অ্যালার্জি থাকে এই অ্যাসপিরিনে অ্যালার্জি যাদের আছে তাদের আমরা দিতে পারবো না এছাড়াটা কি যে পেপটিক আলসার ডিজিজ এই যে পাকস্থলীতে আলসার হলে যেটা হয় সেটাতে আমরা দিতে পারবো না এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ আরেকটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের বয়স 1 বছরের নিচে তাদের আমরা অ্যাসপিরিন দিতে পারবো না দিবই না আরেকটা আছে সেটা হচ্ছে আপনারা ওষুধ দেওয়ার সময় খেয়াল করবেন ওই রোগীর যদি শ্বাসকষ্ট থাকে অ্যাজমা থাকে যদি ওই রোগীর শ্বাসকষ্ট থাকে তীব্র শ্বাসকষ্ট থাকে তাহলে আমরা অ্যাসপিরিন দিব না অ্যাসপিরিন দিলে সেক্ষেত্রে ভালো বদলে খারাপই বেশি হবে এবার আসেন এর সাইড ইফেক্ট কি হতে পারে সব এই এনএসএআইডি গ্রুপের আমি একবারে বলে রাখি এই যে এই এনএসএআইডি গ্রুপ এটাতে এই গ্রুপের 13টা ওষুধ আছে 13 থেকে 12 থেকে 13টা ওষুধ আছে সম্ভবত এখন বাড়ছে 14-15টা হয়তো ওষুধ আছে এই যে এনএসএআইডি গ্রুপের এই সবগুলা গ্রুপের ওষুধেরই সাইড ইফেক্ট মোটামুটি সেম কি কি হতে পারে আপনার বমি ভাব হতে পারে পেটে ব্যথা হতে পারে বুক জ্বালা করা হতে পারে কিন্তু এটার ক্ষেত্রে আলাদা একটা কি হবে এই যে অ্যাসপিরিনের ক্ষেত্রে আলাদা একটা কি সেটা হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাবে অ্যাসপিরিন যদি আমরা দেই তাহলে সেই রোগী আপনাকে দিলেও আপনার একটু শ্বাস নিতে সমস্যা হবে কিন্তু যার শ্বাস নিতে আসলে সমস্যা হয় তাকে যদি আমি অ্যাসপিরিনটা দিয়ে দিই তাহলে তার শ্বাস নিতে বেশি সমস্যা হবে তাহলে এই অ্যাসপিরিন দিলে যাদের অ্যাজমা আছে এই অ্যাজমাটা বেড়ে যেতে পারে এরপর আসেন ডাইক্লোফেনাক সোডিয়াম এটা হচ্ছে আপনার যে আপনার ব্যথা হলে এই যে ডাইক্লোফেনাকটা খুব পপুলারলি আমরা দেই ডাইক্লোফেনাক নামক আপনারা ওষুধ শুনছেন না ডাইক্লোফেন প্লাস এই যে ডাইক্লোফেন প্লাস এটা আপনার হচ্ছে আরো আছে এফেনাক স্কয়ার এফেনাক তারপর হচ্ছে ক্লোফেনাক তাহলে এটা হচ্ছে ডাইক্লোফেনাক গ্রুপের ওষুধ এই যে এটা আছে এখন এটা আপনার কি কি হিসেবে পাওয়া যায় প্রথমত আসেন এই যে ডাইক্লোফেনাক প্লাস আমরা যেটা বললাম একটা ওষুধ নিয়ে আমরা কাজ করি এটা হচ্ছে ডাইক্লোফেনাক প্লাস মতো ভ্যাকসিন করি অপশনিল হ্যাঁ তাহলে এটা আপনার কোন কোন ফর্মে আছে এটা এই যে অপশন এটা এই ডাইক্লোফেনাকটা এত পরিচিত কারণ কি এটা আপনার ট্যাবলেটে আছে ট্যাবলেট ফর্মে আছে জেল ফর্মে আছে দেখেন অনেক সময় ব্যথা হয়েছে জেল দেয় স্প্রে আছে তারপর হচ্ছে ইনজেকশনে আছে তারপরে আপনার হচ্ছে সাপোজিটরে আছে এটা এখন নতুন করছে এসআর ট্যাবলেট জি স্যার এসআর ট্যাবলেট এসআর এটা হচ্ছে এসআর এর পূর্ণ রূপ হচ্ছে সাস্টেইন রিলিজ বাংলাটা আসলে কি সাস্টেইন রিলিজ বলতে কি হচ্ছে এটা একটা এমন একটা ঔষধ এই ওষুধ যা ধরেন আমাদের পাকস্থলীতে এই যে ওষুধটা গেল যার পরে আমাদের পাকস্থলী কি করে সবকিছুকে হচ্ছে আপনার পরিপাক করার চেষ্টা করে সবকিছুকে ভাঙার চেষ্টা করে সবকিছুকে সরলরূপে করার চেষ্টা করে তাহলে আমরা নরমাল ওষুধ এই এসআর আর নরমাল ওষুধের মধ্যে পার্থক্যটা এখন দেখেন এসআর ওষুধটা প্রথমে আমরা বলি নরমাল ওষুধটা গেল এটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে 1 ঘন্টা পর পুরোটা ভেঙে রক্ত চলে গেল
রক্ত ইমিডিয়েটলি কাজ করলো, কাজ করে শেষ হয়ে গেল, রক্ত আবার কোথায় গেল, কিডনিতে গেল, লিভারে গেল, যে সেকে বেড়ে চলে গেল। কিন্তু এই যে এসআর এসআর এই গ্রুপে সাস্টেইনড রিলিজ, এটা হচ্ছে আপনার আস্তে 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 রিলিজ হবে। মানে এমন একটা পদার্থ, এমন একটা কেমিক্যাল যেটার মাধ্যমে দেওয়া আছে যে কিনা পাকস্থলীতে যে দ্রুত যে হচ্ছে আপনার পরিপাক হয়ে যায়, এই দ্রুত পরিপাক হওয়াটাকে প্রতিরোধ করবে এবং এটাকে আস্তে আস্তে করবে, আমাদের ব্যথার উপর আস্তে 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 কাজ করবে। অনেক আস্তে আস্তে কাজ না, অনেক সময় ধরে কাজ করবে। কারণ অনেক সময় ডাক্তারগুলো দেওয়া আমাদের দেখা যাচ্ছে যদি 6 ঘন্টা পর পর খেতে হয়, এটা খেতে হবে দেখা যাচ্ছে 8 থেকে 12 ঘন্টা পর পর খেতে হবে। কারণ হচ্ছে আমাদের আস্তে আস্তে কাজ করছে, অনেকক্ষণ সময় ধরে কাজ করতেছে। তারপরে এখন বিষয় হচ্ছে আপনার আমরা কতক্ষণ করে দিতে পারবো, কতক্ষণ করে দিতে পারবো। প্রাপ্তবয়স্কদের 12 বছর উঠতে, যারা 12 বছরের ঊর্ধ্বে আছে, কারো বলছি প্রাপ্তবয়স্ক মানে 12 বছর উঠতে, এটা হচ্ছে 10 মিলিগ্রাম করে একটা ট্যাবলেট দিনে 3 বার দিতে পারবো। 10 মিলিগ্রাম করে একটা ট্যাবলেট দিনে 3 বার দিতে পারবো। আর যেগুলো এসআর আছে, এসআর হচ্ছে এই যে বলছিলাম এসআর, এই যে এসআর এটা হচ্ছে আপনার 100 মিলিগ্রাম একবার দিলাম একদিনে, শেষ, ওরা দেওয়া লাগবে না। এই যে 10 মিলিগ্রাম করে আমরা 3 বার করে দিলাম, দেওয়ার পরে যে হচ্ছে আপনার মানে 3 বারে কাজ করলো, তো এটা 100 মিলিগ্রাম একবার দিলে সে সারাদিন 24 ঘন্টা ধরে একই কাজ করবে। ওর মধ্যে কাজ করা যাবে, জাস্ট আমাদের হচ্ছে ইয়ে হবে। তাহলে এটা কি আপনার এখানে সুবিধা কি আছে? ওষুধ খাইতে কম হচ্ছে, মনে রাখতে কম হচ্ছে। অনেক সময় বৃদ্ধ বাবা আছে ওষুধ খাইতে মনে থাকে না, 3 বেলা নিয়ম করে ওষুধ দেওয়ার একটা ঝামেলা থাকে। তারপরে আপনার হচ্ছে দামেও এটা তিনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1.5টার দামে এটা একটা পাইতেছেন, দামেও ঠিক ইয়ে হয়ে আছে। এরপর আসেন আপনার হচ্ছে ছোট বাচ্চাদের এসআর আমরা দেবো না, ছোট বাচ্চাদের এসআর দেবো না। এখান থেকে 25 মিলিগ্রাম করে একটি ট্যাবলেট, এই যে 25 মিলিগ্রাম করে একটি ট্যাবলেট আমরা দিনে 3 বার দিব, একদিনে 3 বার দিব। আর 0 থেকে 5 বছর বয়সে যাদের সাপোজিটরি, এদের 12.5 মিলিগ্রাম করে দৈনিক একবার একটি করে সাপোজিটরি দেওয়া যেতে পারে। সাপোজিটরি হচ্ছে পায়ে বসে দিতে হয়, একটি করে দেওয়া যেতে পারে। যাদের হচ্ছে আপনার 0 থেকে 5 বছর বয়সে। কিসে কিসে আমরা দিতে পারি ওষুধ? সেই এনএসআইডি বা এই ব্যথা মানে মূলত ব্যথা রিলেটেড আসবে। এখানে কি আপনার অস্থি সন্ধিতে বাতজনিত ব্যথা, এই যে প্রত্যেকটা অস্থিতে সন্ধি আছে, যে আপনার হচ্ছে কনুই আছে, হাঁটু আছে, ঘাড় আছে, শোল্ডার আছে, এই যতগুলো অস্থিতে সন্ধি আছে, সন্ধি মানে কিছু অস্থির যোগস্থল। এই যোগস্থল দেখে অনেকে বলে না আপনার আগে এখনো ইয়ে করে হাঁড়ি করে, উঠলে বসতে পারে না, বসতে উঠতে পারে না। এই উঠলে বসতে পারে না, বসতে উঠতে পারে না কেন? এই যে সন্ধিতে ব্যথা, এই সন্ধিতে ব্যথা, এইসব ব্যথার কারণে আমরা দিতে পারি। এছাড়া পুরাতন অস্থি সন্ধি ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, এরপরে বাতের জন্য মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, বাতের তীব্র ব্যথা, তারপরে আপনার হচ্ছে মাসিকের সময় ব্যথা, তারপরে হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ পেইন, মানে আপনার দেখা যাচ্ছে কোনো একটা অপারেশন করতে হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করলো, অথবা হচ্ছে আপনার কোলেসিস্টেকাইনি অপারেশন করলো, পিত্তথলির পাথরের অপারেশন করলো, এইসব ব্যথার পরে ব্যথা অপারেশন করে কিছু আমাদের তো কাটতেছে, কাটার পর যখন সেলাই করা যায় কিছুক্ষণ পর ব্যথা শুরু হয়, যখন অবশ্যই ছেড়ে যায় তখন ব্যথা শুরু হয়, তখন আমরা এই সাপোজিটরিগুলো দিতে পারি। দাঁতের ব্যথা, মাংসপেশির ব্যথা, এগুলোতে মাথা ব্যথা, এগুলোতে আমরা এইসব হচ্ছে আপনার এই যে আপনার এই ডাইক্লোফেনাক দিতে পারি। আমরা এখন কিসে দিতে পারবো না, হচ্ছে আপনার সক্রিয় হাঁপানি রোগী যেগুলো আছে, শ্বাসকষ্ট রোগী যেগুলো আছে সেগুলো দিতে পারবো না। এছাড়া আপনার মারাত্মক পেপটিক আলসার যাদের থাকে, তারপরে হচ্ছে আপনার গর্ভাবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় এই ডাইক্লোফেনাক দিব না। আমরা এই যে ডাইক্লোফেনাক দিব না, ছোট বাচ্চাদের ডাইক্লোফেনাক দিতে নিষেধ করা হয়েছে, তাহলে ওরা তো ছোট বাচ্চা, মায়ের পেটেই আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে তখন হবে না। মায়ের পেট থেকে মা যা খায় সবই পায়। গ্রামে একটা কথা প্রচলিত আছে যে অতিরিক্ত ব্যথার ট্যাবলেট বা ক্যাপসুল যেটা খেলে পরে কিডনিতে এফেক্ট হয়, সমস্যা। আমি তো বললাম এটা মানে কতটুকু? অবশ্যই সত্যি, 100% সত্যি। 100%-এর উপরে যদি বেশি থাকে তাহলে সেটা সত্যি যে অতিরিক্ত ব্যথার ওষুধ খাইলে আপনার হচ্ছে অনেকে দেখা যাচ্ছে হবে। নিয়মিত ব্যথার মানে ক্যাপসুল খায়, নিয়মিত ব্যথার ক্যাপসুল খাই ওরা আজকে না হোক আর 10 বছর পর সমস্যা তো সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে। কারণ তো এই যে আপনার ব্যথার ওষুধ যতগুলো আছে সে সবগুলো ওষুধ আপনার গিয়ে ভাঙে বা রক্তের মধ্যে মিশে, তো প্রত্যেকটা ওষুধ রক্তের মধ্যে মিশে, এই রক্তটা তখন এই কিডনি যখন ছাকে তখন এই কিডনিটাকে বেশি ছাকতে হচ্ছে, বেশি করতে হচ্ছে, কিডনি নষ্ট হয়। এর আগে বলছি না কখন, এর আগে বললাম যখন হচ্ছে আপনার কিডনি এবং যকৃতে যাদের অসুখ আছে, দেখা যায় তাদের একটা কিডনি বা যাদের দেখা যাচ্ছে লিভার ফেইলিয়ার আছে, কিছু দেখা যায় লিভার ফেইলিয়ার বা ফ্যাটি লিভার থাকতেছে, তাদের ক্ষেত্রে আপনার ওই ওষুধগুলো, এই ব্যথার ওষুধগুলো যতটা পারি সম্ভব কম মানে খাওয়ার চেষ্টা। খুব আমাদের এখন খুব ট্রেন্ড হয়েছে, দেখা যাচ্ছে মাথা ব্যথা হইলেই না পা তো এখন মানে গরিব মানুষের অসুখ হয়ে গেছে, না পা
খাই আমরা কি খাই এখন টাফনিল। টাফনিল খাই। এই টাফনিলও ব্যথার ওষুধ। এই টাফনিলও এই নেমিস এআইডি গ্রুপ এই খানির ওষুধ। এই টাফনিলগুলো আপনার এই যে ব্যথার ওষুধ খাইতে চান অবশ্যই কিডনিতে প্রভাব ফেলছে। আপনি ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আপনি কোনো কাজ না আপনি ঘুমাই যান ভাই, আপনার কেন ওষুধ খাইতে হবে? ওষুধ খাই কেন বাজারে থাকতে হবে? বা এটা সবচেয়ে বাজারে বেশি হয়। হয়তো বাজার সন্ধ্যাবেলা বাজারে আসছে মাথা ব্যথা হচ্ছে, তখন ভাই একটা টাফনিল দেন তো, ওর কোনো কাজ নাই, ওর কোনোই কাজ নাই বাজারে। টাফনিল খায় দিব্যি 11টা পর্যন্ত আড্ডা দিতেছে। অথচ ও যদি টাফনিলটা না খায় বাসায় যা খেয়ে দিয়ে ঘুমাই যেত, মাথা ব্যথা ভালো হয়ে যেত। মাথায় ধরে তো ঘুম আসবে না। মাথা আসে না তো। ব্যথা হলে ঘুম আসে, মাইগ্রেনের ব্যথা হলে তখন ঘুম আসে না। বাট মাইগ্রেন মাথা ব্যথা হলে ঘুম আর আসে। মাইগ্রেনের ওষুধ তো টাফনিল না, আমরা খাই টাফনিল দেয়। মাইগ্রেনের ওষুধ তো কিন্তু টাফনিল টাফনিল না খেলে যে কাজ করে না। এই যে আপনার এটা একটা মনের অসুখ যে আপনার আমার টাফনিল না খেলে কাজ করে না। আমি দেখছি প্রথম দিন যখন টাফনিল ছাড়াও কিন্তু প্রথম দিন আমি বলি আমার মাইগ্রেন আছে, আমি সবচাইতে মানে লাইভ উদাহরণ আমার মাইগ্রেন আছে। আমার মাইগ্রেন যখন হচ্ছে তখন আমি বসে থাকতে পারি না, পড়তে পারি না। পাগল হয়ে যায়। বলে যে আমাকে ওই দেখাচ্ছে যে আমি হচ্ছে করতেছে আমার ফ্রেন্ডের বলে টাফনিল খায় আচ্ছা ভাই আমি টাফনিল খাবো না। আমি সব যত তাড়াতাড়ি পারি বিছানা টিছানা গুছাই লাইট টাইট অফ করে মোবাইল একদম অফ করে ঘুম আসে না, বাট আমি চোখ বন্ধ করে থাকি, কিছুক্ষণ পর অবশ্যই ঘুম আসে। আসতে বাধ্য, কারণ আপনি যদি টাফনিলের উপর ইয়ে হয়ে যান, ইউজড হয়ে যান, তাহলে আপনার টাফনিল খেতেই হবে। মনের একটা ইয়ে আছে টাফনিল খাবো, টাফনিল খাওয়া। আমার টাফনিল না খেলে ঘুম হচ্ছে না। আপনি টাফনিলের বদলে রাতের অন্ধকারে ঘুমের ঘরে আরেকটা ওষুধ খাই ঘুমাই যান তো দেখবেন যে আপনার ঘুম আসে গেছে। এটা আমি বলতেছি, এটা এগুলা আমাদের সব এই পুরোটা আমাদের সাইকোলজি, পুরোটাই আমাদের মেন্টাল সাইকোলজি। দেখেন না কিছু করতে মানুষের একটা ইয়ে আছে, কিছু করতে মানা কথা ওইটাই মনে থাকে তাড়াতাড়ি করে। এটা এখন আপনি হচ্ছে অ্যাসিক্লোফেনাক। এটাও ঠিক এই যে ব্যথার ওষুধই, ব্যথার ওষুধ অনেকগুলো আছে। ব্যথার এই যে আরেকটা ব্যথার ওষুধ অ্যাসিক্লোফেনাক। এটা আমরা হচ্ছে মূলত পাই ফ্লেক্সি। ফ্লেক্সিটা কি ট্যাবলেট ফর্মে, ক্লোফেনাক আছে, তারপরে ক্লোফেন আছে। এখানে আপনার হচ্ছে যেটা বললাম ওষুধ, আমি সব সময় বলি যত পারেন কম ওষুধ খান, যত পারেন কম ওষুধ খান। আমার দাদি আছে, দাদিরা যদি এক কেজি আপেল হচ্ছে এক পাতা না পানিয়ে দেয় দেখে খুব খুশি হয়ে যায়। খুব মানে এগুলা যারা কিছু কিছু আছে তাদের ওষুধের প্রতি ফ্যাসিনেশন আছে, না ওষুধ খাবো। আরে বাবা একটু দেখ, দু একদিন দেখ, তারপর ওষুধ খান না, এদের ওষুধ খাবে। তো আমি এই যে হ্যাঁ ওষুধ খাইলে ওষুধ কম খাইলে ওষুধ লস আছে কাদের, ওষুধ কোম্পানির লস আছে, আমাদের লস নেই। আপনার দেহ বডিতে একটু ইমিউনিটি গেইন করে। আপনার হচ্ছে দেখেন আমি বলি ডাক্তারদের অসুখ বিসুখ কম হয়, কেন অসুখ বিসুখ কম হয়? ডাক্তাররা সবসময় দেখা যাচ্ছে রোগ এদের মধ্যে থাকতেছে। তো একটা অল্প আপনার কাছে করোনা আপনার ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জার ভাইরাস আছে, আপনার ইনফ্লুয়েঞ্জার ভাইরাস আপনার কাছে আছে 10টা, আপনাকে আক্রান্ত করে ফেলবে। আপনাকে আমি দেখতে গেলাম আমার কাছে একটা চলে আসলো, এই একটার বিরুদ্ধে আমার দেহ সেখানে ইমিউনিটি গেইন মানে গ্রো করতেছে, তার বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে তুলতেছে, এর মাধ্যমে আমার দেহে এই যে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের একটা ইমিউনিটি বা তৈরি হয়ে গেছে। আমার এই আস্তে আরেকজনের কাছে গেলাম, আরেকদিন আবার একটা আসলো, এরকম করতে এমন ইমিউনিটি আসে যে ইনফ্লুয়েঞ্জা ডাক্তার মানে কি বলবো ওইরকম রোগ, এই যে ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত রোগ ডাক্তারদের খুব কম হয়। অন্য রোগ হয় ঠিক আছে, কিন্তু এই যে ভাইরাস জনিত বা এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা আমাদের দেহে আগে এখন অ্যান্টিবডি এখন আসে না। আমার বলবেন স্যার হয়তো বা গ্যাস মারতেছে। আপনি কত বছর বয়স পর্যন্ত কাজ করতে পারতেছেন আর আপনার দাদি কত বছর পর্যন্ত কাজ করতে পারতেছে, জিজ্ঞেস করে তো কেন পারতেছে? তারা সবসময় ভেজালযুক্ত খাবার খাইছে। তারা হচ্ছে আপনার সবসময় দেখা যাচ্ছে যে আপনার এই যে বনে বাজারে বলেন বা আশেপাশে কাজ করে বেড়াইছে, ইমিউনিটি গেইন হয়েছে, শক্তি পাইছে, এইগুলোর কারণে তারা বেশি দিন বাঁচে। তাদের এখন পর্যন্ত আমার না নিচ্ছে আমার মা এখন অসুস্থ বেশি। এটা হয়, এটা হবে। আরেকটা আছে আপনারা দেখেন যে আগে কতগুলো নরমাল বাচ্চা হয়েছে, এখন কতগুলো নরমাল বাচ্চা হয়। রেশিও 1:10 এ নেমে গেছে, যেটা আগে নরমালে বেশি হতো, সিজার তুলনায় প্রেজেন্ট ছিল। কেন হইতো? এই যে একটা ইয়ে আছে যে হচ্ছে আজকে কনসিভ করা বুঝতে পারছি, মেনস্ট্রুয়েশন অফ হয়ে গেছে, টেস্ট করলাম কনসিভ, ওদের খাটের উপর উঠলো মেয়ে মানুষ। আপনারা আবার ট্রিগার হয়ে না, সত্যি কথা। ওই যে খাটের উপর উঠলো, আবার নামে কোন দিন জানেন? ওই যেদিন হচ্ছে আপনার ডেট আছে সেদিন নামে, তার আগে তো নামেই না। ডাক্তারের কাছে যায়, চেক আপে যায়,
আগেকার মানুষ কি করতো ওইটা নিয়ে কাজ করতো। তাহলে ডক্টররা বেড রেস্ট কেন দেয় এটা? বেড রেস্ট কেন দেয়? আপনারা বেড রেস্ট থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছেন। প্রথম বেড রেস্ট আছে 1 থেকে 3 মাস, পরে পরে আছে 3 থেকে 9 6 থেকে 9 যেটা প্রথম 3 মাস শেষের 3 মাস। বেড রেস্ট বলতে আপনাদের জাস্ট খালি শুয়ে থাকবেন। এটা কি কোন ডাক্তার বলছে আমাকে দেখান তো? দেখেন আপনি শুয়েই থাকবেন। শারীরিক কাজকর্ম তো করা লাগবে এটা। আপনাকে বলছে যে বেড রেস্ট মানে আপনি খালি বেডেই থাকবেন। কোন ডাক্তার বলছে? কোন ডাক্তার বলছে এটা আমাকে একটু বলেন। যে আমার কোন ডাক্তার বলছে? আমি সেই ডাক্তারকে যা বলবো, ম্যাডাম আপনি কি বলছেন যে আপনি হচ্ছে আপনার এই খালি শুয়ে থাকতে বলেন। বেড রেস্ট দিলে তো সবসময় শুয়ে থাকে এমনটা তো না। বেড রেস্ট মানে কি? ভারী কাজ আপনার হচ্ছে কি বলে আপনার দেখা যাচ্ছে ব্যায়াম করেন না, ব্যায়াম করতে হবে, তাহলে তো নরমাল হবে। বেড ওই যে দেখা যাচ্ছে হয়েছে, তারপর থেকে কমন ইউজ করতেছে। আগে কয়জনের কমন ছিল? কয় বাড়িতে কমন ছিল আমার এরকম করে? এখনো কয় বাড়িতে কমন আছে। যারা বাংলা টয়লেট ইউজ করতেছে তাদের হচ্ছে আপনার নরমালে হওয়ার চান্স সবচেয়ে বেশি হয়। তো কিছু কিছু থাকে আমরা মানে অতি ভালো করতে যা ভালো নষ্ট করে ফেলছি, প্রকৃতির নিয়মটাকে এ করে ফেলছি। এরপরে আসেন অন্য কথা হয়ে গেল ডেইলি ডোজ কতখানি আছে? প্রাপ্তবয়স্ক যাদের আছে তাদের হচ্ছে আপনার একটি করে দৈনিক 2টা সকালে রাতে একটি করে ট্যাবলেট অবশ্যই খাওয়ার পরে ব্যথা রিলেটেড যতগুলো ওষুধ আছে প্রত্যেকটা ওষুধ আপনি খাবেন হচ্ছে খাওয়ার আগে খাবেন না। আর একটা হচ্ছে ব্যথা ওষুধের সাথে দেখেন ডাক্তাররা দেয় হচ্ছে একটা গ্যাসের ওষুধ। ব্যথা হইলে গ্যাসের ওষুধ খাইতে হয়। গ্যাস হয় ব্যথার ওষুধ খাওয়ার কারণে আমাদের একটা হচ্ছে আপনার অ্যাসিডিটি প্রবলেম হয়, গ্যাসের ওষুধটা খাইতে হয়। আর যাদের কিডনি এবং দেখেন লেখা আছে সুন্দর খেয়াল করে এখানে, যাদের কিডনি ও যকৃতের কর্মক্ষমতা কমে গেছে তাদের একটি করে ট্যাবলেট একবার সেবন। এই যে আমাদের রেগুলার কথা একটি করে ট্যাবলেট 2বার বলছিলাম না ভাই? আপনি শুনুন, একটি করে ট্যাবলেট 2বার প্রেসক্রাইব করলাম না? এরপর আসেন যাদের কিডনিতে এবং যকৃতে কর্মক্ষমতা কমে গেছে তাদের একটি করে ট্যাবলেট দিনে একবার। এই যে কমাই দিচ্ছে ওষুধ, আর সমস্যা হচ্ছে কমাই দিচ্ছে। এবার কোথায় দিতে পারি? রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্থিসন্ধিতে ব্যথা, বাতজনিত ব্যথা, মচকানো, মাসিকজনিত ব্যথা, তারপর হচ্ছে আপনার আঘাতজনিত ব্যথা, লো ব্লাড প্রেশারের সময় দেয় না এটা। কেন লিখছেন জানি না। বা দাঁতের পেইন থাকলে দাঁতে ব্যথা হবে তখন আপনারা এটা দিতে পারেন। এছাড়া আপনার কোনটা ইন্ডিকেশন বা কোনটাতে আমরা দিতে পারবো না। এখানে হচ্ছে আপনার যে রেনাল ফেলিওর বা কিডনি ফেল হলে এটাকে আমি সেখানে দিতে পারবো না। যকৃত ফেল হলে দিতে পারবো না। তীব্র হাঁপানি, অ্যাজমা, যাদের তীব্র অ্যাজমা আছে, অ্যাকিউট অ্যাজমা, তাদের আমরা এই যে এসিক্লোফেনাক ওষুধটা দেবো না। ডাইক্লোফেনাকও দেই না, এসিক্লোফেনাকও আমরা দেবো না। আর এটা হচ্ছে 12 বছরের নিচে। 12 বছরের নিচে এই যে হচ্ছে এই শিশুদের 12 বছরের নিচে আমরা কাদের বলি শিশুদের আমরা এই ডাইক্লোফেনাক ওষুধ দেবো না। আর এটা আপনার গর্ভাবস্থায় তো দেবই না, অবশ্যই দেবো না। 12 বছরের নিচেই দিচ্ছি না, গর্ভাবস্থায় কেন দিব? এরপরে আসেন এন্ডোমেট্রাসিন। এটা আমরা হচ্ছে এই করি ইন্ডোমেট। এই যে ইন্ডোমেট ঔষধ, এটা আমরা কিসে কেন ইয়ে করি? এটা আমরা ঠিক ব্যথার জন্য দিই। এটা আপনার ক্যাপসুল থাকতে পারে, ক্যাপসুলে আছে, সাপোজিটরিতে আছে, এসআর ট্যাবলেট, সাস্টেনেবলি রিলিজ এই ট্যাবলেট ফর্মে আছে। এদের আপনার ডেইলি ডোজ কতখানি দিতে পারে? 12 বছর হলে 25 মিলিগ্রাম করে মানে 25 মিলিগ্রাম করে একটা 25 মিলিগ্রামের একটা ট্যাবলেট দৈনিক 3 বার সকাল দুপুর রাতে। আর সাপোজিটরি যদি দেই তাহলে দৈনিক একটা। সাপোজিটরি যদি দেই তাহলে দৈনিক একটা বা একটি করে দিলে হয়ে যাবে। কোথায় দিতে পারি? ঠিক আছে, এখানে এইভাবে ওই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাতের ব্যথা, পুরাতন অস্থিসন্ধির ব্যথা, তারপরে আপনার হচ্ছে দাঁতের ব্যথা, মাথা ব্যথা করতেছে, গেট ব্যথা মানে গেটের ব্যথা করতেছে, এগুলো তো আমরা দিতে পারি। দিব না কিসে? কাদের দিব না? শিশুদের দিব না। আবার এটা ব্যথার ওষুধ দেখতেছেন, ব্যথার কত শিশুদের দিচ্ছি না, শিশুদের দিতে পারছি না। ল্যাকটেশন মাদার মানে যে মা দুধ খাওয়ায় সেই মাকে দিতে পারবো না, এবং গর্ভাবস্থায় সেই সব মাকে আমরা এই হচ্ছে আপনার দিতে পারবো না।
আইবুপ্রোফেন যে গ্রুপটা আছে এই গ্রুপটি আপনার হচ্ছে ফ্লামিক্স নাম শুনছেন? ফ্লামিক্স এটা হচ্ছে আইবুপ্রোফেন, এটা হচ্ছে আপনার হচ্ছে জেনেরিক নাম। এটা হচ্ছে এখন আসলে কিভাবে মানে কোথায় কোথায় দিতে পারি, এই যে ঠিক একই রকম ভাবে এই ওষুধেই আপনার বাত ব্যথা, শিশুদের ব্যথা, দাঁতে ব্যথা, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, আপনার হচ্ছে ঘাড়ে ব্যথা হতেছে, মাসিক সময় পেইন হইতেছে, এগুলোতে আমরা হচ্ছে তারপর আপনার হচ্ছে মেরুদণ্ডে ব্যথা হয়, অনেক সময় আমাদের শীত দ্বারায় ব্যথা হয়, এই শীত দ্বারায় ব্যথা এগুলোতে আমরা দেবো। কতখানি করে দেবো, কিভাবে দেবো? একটা ট্যাবলেট দৈনিক 3 বার, একটা ট্যাবলেট 400 মিলিগ্রাম একটা ট্যাবলেট, 400 মিলিগ্রামের একটা ট্যাবলেট আমরা প্রথমত দৈনিক 3 বার দেবো। তারপর যদি ব্যথা কমতেছে না তখন আস্তে আস্তে এটা বাড়াবো। কতখানি বাড়াতে পারবো? 600 মিলিগ্রাম প্রথমে শুরু করলাম কত থেকে? 400 থেকে। সেটা আমরা একদিন 2-3 দিন খাইলো, 3 দিন খাওয়ার পর ব্যথার কোনো হচ্ছে আপনার আহামরি বলতে কি ব্যথার একদমই কোনো হচ্ছে উন্নতি হচ্ছে না, তখন আমরা কি করবো? সেটাকে বাড়ায় 600 মিলিগ্রাম করবো, 600 মিলিগ্রাম করে দিব। সেটা হচ্ছে আপনার একটি করে মানে দিনে 2 বার, 600 মিলিগ্রামের ট্যাবলেট একটা করে দিনে 2 বার। আরেকটা হচ্ছে এটা সবসময় এদের বলছিলাম যে এই যে এইটা হচ্ছে আপনার কি যে দেখেন অনেকে হচ্ছে ওষুধ খায় শুধুমাত্র, অনেকে শুধুমাত্র দেখা যায় খালি ওষুধও খায়, আমি বলেছি খালি ওষুধ খাই নিল বিলে ভাবের সাথে গেলে খেয়ে নিল, কিন্তু এই যে এই ফ্লামিক্স বলেন এইটা, এই যে এই অন্তত এই আইবুপ্রোফেন নামক এই ফ্লামিক্সের এই ওষুধগুলো প্রচুর পানির সাথে খেতে হবে, শুধু পানি না প্রচুর পানির সাথে খেতে হবে। সেখানে আপনার যদি আপনি এমনি ওষুধ খান দেখা যাচ্ছে 1 সিপ পানি নিয়ে খেলেন, সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 সিপ পানি অবশ্যই খেতে হবে। আর হচ্ছে একটা কথা কি এই যে মেজার ওষুধগুলো অবশ্যই ভরা পেটে খেতে হবে, কখনোই খালি পেটে। কিছু সব ওষুধ আছে, সব ওষুধই আমরা চেষ্টা করবো খালি ভরা পেটে খাওয়ার, কিছু ওষুধ আছে খালি পেটে খেতে হয়, যেমন কি আপনার পিপিআই গুলো, কিছু এগুলো হচ্ছে আপনার খালি পেটে খেতে হয়, কিন্তু বেশিরভাগ ওষুধ আমরা ভরা পেটে খাবো। কিন্তু এই ওষুধগুলো ভরা পেটে খেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমরা এগুলো কাদের দেবো না, ঠিক এভাবে গর্ভাবস্থায় দেবো না, শ্বাসকষ্ট বেশি হলে দেবো না, শ্বাসকষ্ট যদি থাকে, চুলকানি থাকে, রাইনাইটিস যদি চুলকানি থাকে, আর কিডনি সমস্যা থাকলে সতর্কতার সহিত ওই যে যদি 2টা দেই 2টা খাইতে হয়, সেক্ষেত্রে আমরা কিডনি সমস্যার ক্ষেত্রে কিডনি বাজার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা দিব। আমরা যদি একদম না দিয়েই পারতেছি না আমরা, তখন আমরা একটা দিতে পারি। কিটোপ্রোফেন, এরপর আসেন কি পরের বিষয় হচ্ছে কিটোপ্রোফেন। আপনাদের ক্লাসটা টপিকস অনেক বড়, ফার্স্ট না আগাই কমনলি শেষ করতে পারবো না, অনেক বড়। কিটোপ্রোফেনের হচ্ছে আপনার ইয়েটা কোনটা? এখন কিটো একটা আছে, কিটো এ, একটা আছে কিটো না, কিটো না একটা আছে, এটা এগুলো আপনার হচ্ছে ট্যাবলেটে আছে, ক্যাপসুলে আছে, এসআর ফর্মে আছে, তারপরে হচ্ছে আপনার সাপোজিটরিতে আছে, ইনজেকশন আছে, সব কিছুতে আছে। কি হয়ে যেতে পারি 50 মিলিগ্রাম করে 50 মিলিগ্রামের ট্যাবলেট একটা, এটা আপনার হচ্ছে দিনে 2 বার গ্রহণযোগ্য, একটা করে ট্যাবলেট বা প্রাপ্তবয়স্ক 50 50 ml একটা করে দিনে একটা, শুধুমাত্র যেগুলো আমরা একটা করে দেয় সেগুলো তো সাধারণত আমরা রাত্রেবেলায় দিই, কারণ সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, এইটার হচ্ছে আপনার ডিউরেশন অনেক কম, কিন্তু রাত থেকে সকাল অনেকখানি ডিউরেশন। আর এটা হচ্ছে যে রাতে খেয়ে আমরা ঘুমিয়ে যাই, কিন্তু সকালবেলা খেয়ে কাজকর্ম করি, দুপুরবেলা খেয়ে আমরা কাজকর্ম করি, তো সেই ক্ষেত্রে অনেক সময় সাইড ইফেক্ট দেখা যায় যে প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে, মাথা ঘোরা আছে, দেখা যাচ্ছে ভুল ওঠা আছে, কিন্তু আমরা ঘুমাই গেলাম, সেক্ষেত্রে আমাদের এগুলো অসুবিধা আমরা ফেস করতেছি না। যখনই আমাদের সকালবেলা দিই বা দুপুরবেলা দিই, এগুলো অসুবিধা আমরা ফেস করতে হয়, আমাদের তো কাজকর্ম করতে হবে, শুধুমাত্র ওষুধ খেয়ে বসে ভালো না। আরেকটা দেখবেন যদি একদম খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার ইয়ে করতে হয়, সেটা হচ্ছে আপনার ইনজেকশনটা কি? ইনজেকশনটা একবার একটা অ্যাম্পুল নিয়ে একবার দিনে একবার মাংসপেশিতে দিতে হবে। কোথায় দিতে হবে? ইন্ট্রামাসকুলার মাংসপেশি দিতে হবে। আরেকটা কি শিশুদের এটা কখনোই দেওয়া যাবে না, শিশুদের ব্যথা দেখতেছেন ব্যথা কিন্তু শিশুদের দেওয়া যাচ্ছে না, শিশুদের দেখা যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ না পারে দিচ্ছে, তার উপর বেশি দিচ্ছে না বা ব্যথা দিচ্ছে না। এখন কেন দিচ্ছে না?
খালি শুধুমাত্র মানে শিশুদের দেওয়া না দেওয়ার কোনো কারণ আছে, আপনারা সেই আগে কারণ আমাদের দেহে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে লিভারের ওজন থাকে 1.4 কেজি থেকে 1.8 কেজি, এটা পুরুষের, আর মহিলাদের থাকে 1.2 টু 1.6 কেজি। বাচ্চাদের কত দূর থাকে? 150 গ্রাম। একদম ছোট বাচ্চা যেটা 150 গ্রাম, এটা আস্তে আস্তে বড় হয়, এটা বাচ্চা বড় হচ্ছে, লিভার বড় হচ্ছে। তাহলে আমার এই যে এই যে মোটামুটি 2 কেজি লিভারের যে খাওয়া কর্মক্ষমতার মধ্যে আছে, তাকেও যখন আমরা ওষুধ দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করছি। তাহলে তার যে বাচ্চার দেহে 150 গ্রাম থেকে 300 গ্রাম 400 গ্রাম লিভার আছে, তাহলে কিন্তু অবশ্যই এটা দেওয়া যাবে না, কারণ ভাঙবে কোথায়, ক্ষতি হবে, উপকার বদলে ক্ষতি হবে বেশি। এটাতে আমরা হচ্ছে এটার রোগ, এটা কোন শিখিয়ে দিতে পারবো, ঠিক আছে? একইভাবে বাতের ব্যথা, যেগুলো ব্যথা বলতেছি এর আগে, একই ব্যথাতে এই সব ব্যথাটা আমরা একটু দিতে পারবো। এখন হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনটা কোথায় দিতে পারবো না, গর্ভাবস্থায় দিতে পারবো না, হাঁপানিতে দিতে পারবো না, পেপটিক আলসার হলে আমরা দিতে পারবো না। এবার আসেন ন্যাপ্রোক্সেন গ্রুপটা আমাদের খুবই পরিচিত। ব্যথা হলে ন্যাপ্রোক্সেন গ্রুপের ব্যথার ওষুধ আমরা খুবই খাই বা খুবই লাগে। ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ ন্যাপ্রক্স বলেন, তারপরে হচ্ছে আপনার এনাফ্লেক্স বলেন, এগুলো সবই হচ্ছে আপনার ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ। এই ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ এগুলো কি করতে হচ্ছে আমরা 250 থেকে 500 মিলিগ্রামের ওষুধ কতখানি করে দিচ্ছি আমরা দিনে 2বার। বলেন 375 আছে স্যার, 375 আছে, 500 আছে। তো আমরা সর্বোচ্চ দিতে পারবো, সর্বোচ্চ আমরা একটা গ্রুপ ডোজ করতেছি। এই ডোজ আমরা দিচ্ছি কতখানি? 500 মিলিগ্রাম একটা ডোজ দিনে 2বার দিচ্ছি। আর আপনার হচ্ছে সাপোজিটরি যদি দেয় তাহলে 80 করে দিনে 2বার। এর আগে দেখুন যতবার সাপোজিটরি দেখছে এর মধ্যে দিনে 1বার দিচ্ছে, বাট এই ন্যাপ্রোক্সেন গ্রুপের সাপোজিটরি শুধুমাত্র দিনে 2বার দিতে হচ্ছে। আর আপনার হচ্ছে এখানে যে শিশুদের একটা কথা, আর এই যে ন্যাপ্রোক্সেন গ্রুপটা এত পপুলার হয়েছে কেন, বা ন্যাপ্রোক্সেন কেন এত এটা হচ্ছে শিশুদের এই ন্যাপ্রোক্সেন ওষুধ দেওয়া যায় কতখানি করে? 10 mg per kg per day। আর 10 mg per kg per day এটা কি বুঝতেছেন? একটা শিশুর ওজন যদি 1 কেজি হয়, তাহলে আমি তাকে একদিনে 10 মিলিগ্রাম খাওয়াতে পারবো। কোনটা? এই ন্যাপ্রোক্সেন। এর আগে প্রত্যেকটা ওষুধ দেখা কিন্তু আমি বলছিলাম যে শিশুদের দেওয়া যাবে, কিন্তু এই ন্যাপ্রোক্সেনটা শুধু শিশুদের দেওয়া যাবে। তাও কিভাবে? দেখেন এই যে কেজি, আপনার কাছে শিশু আসলো, শিশুর ওজন কতখানি? 10 কেজি। তাহলে এই যে ইকুয়েশনে ফেলান 10 মিলিগ্রাম, তাহলে 10 মিলিগ্রাম কয় কেজি শিশু? 10 কেজি। তাহলে একসাথে কত? 100 মিলিগ্রাম। এই 100 মিলিগ্রাম আমি সর্বোচ্চ দিতে পারবো একদিনে। বোঝা গেছে? কনভার্সেশন এখানে এই যে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে হচ্ছে আপনার যত কেজি। একটা শিশুর ওজন আমি হিসাবের ক্ষেত্রে সহজ করে নিলাম 10 এর, একটা শিশুর ওজন 13 কেজি হতে পারে, হতে পারে। তাহলে 130 মিলিগ্রাম, এই 130 মিলিগ্রাম আমরা হতে দিতে পারতেছি, এর বেশি দিতে পারতেছি না। এটা অবশ্যই ভরা পেটে খেতে হবে, বারবার বলছে ভরা পেটে খেতে হবে। কোথায় ভাবে দিতে পারি? এই যে ঠিক একইভাবে প্রত্যেকটা ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, তারপর হচ্ছে আপনার অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা, কিশোরদের অস্থিসন্ধিতে ব্যথা হয় অনেক সময়, তারপর টেন্ডনের প্রদাহ হয়। টেন্ডন বলতে আপনার হাড়ের মানে হচ্ছে হাড়ের উপরে হাড় লেগে থাকে, মানে টেন্ডন দিয়ে লাগানো থাকে, এই টেন্ডন দিতে পারি আমরা। তারপর হচ্ছে আপনার গেটে ব্যথা, মাংসপেশিতে ব্যথা হতে পারে। আবার মাসিকের সময় ব্যথা যেগুলো হয় এগুলোতে আপনার হচ্ছে আপনার এই ন্যাপও দিতে পারতেছি আমরা। আর হচ্ছে কোথায় দিতে পারবো না, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় দিতে পারবো না, অ্যাজমার সময় দিতে পারবো না, প্রেগনেন্সির সময় দিতে পারবো না, অ্যাজমার সময় দিতে পারবো না। এছাড়া আছে আপনার যখন আপনার হচ্ছে প্রেগনেন্সির সময় দিতে পারতেছে না, বা যেসব মা দুধ খায় সেসব মাতাকেও দিতে পারছে না, ল্যাকটেশন মাতা বলা হয়, ল্যাকটেশন মাতা তাদেরকে দিতে পারতেছি না। আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার আর্কিটেরিয়া আছে, মানে আপনার দেখেন স্কিনে এটা মেয়েরা বেশি ইয়ে করতে হবে। দেখা যাচ্ছে একটা কোনো কসমেটিক ইউজ করতেছেন, করতে করতে আপনি একটা শিফট করবেন, দেখেন যে অনেক সময় স্কিনে র্যাশ হয়, বা দেখা যাচ্ছে আপনার অ্যালার্জি টাইপের হয়। এই যাদের এই যে অ্যালার্জি টাইপের ইয়ে আছে তাদের ক্ষেত্রে আমরা এই ন্যাপ্রোক্সেন ওষুধটা আমরা দিতে পারতেছি না।
আরেকটা হচ্ছে আপনার পেপটিক আলসার থাকলে আমরা এই ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ দিতে পারবো না। এবার আসেন সেলিকক্সি এই গ্রুপের ওষুধ, এটাও ঠিক একই রকমের আপনার ব্যথারই ওষুধ। ব্যথার এটা যে আপনার হচ্ছে থাকে হচ্ছে কক্সবিট, এইটা একটা ওষুধ। আমি প্রত্যেকটা গ্রুপের ওষুধ একটা করে লিখতেছি, আপনারা যদি মনে করেন যে আরো দেখবো তাহলে আপনারা অবশ্যই লিখতে সার্চ দিতে পারেন। আদার ব্র্যান্ড দিলে অনেকগুলো ওষুধ চলে আসতেছে, আমি তো অল্প একটা বলতেছি। এছাড়া আপনার কক্সিব আছে, এই যে এটা কক্সিব আছে। কি আমরা কিভাবে দিতে পারি? 100 মিলিগ্রাম করে 100 মিলিগ্রাম করে একটি ট্যাবলেট দিনে দুইবার, অথবা 200 মিলিগ্রাম করে একটি ট্যাবলেট দিনে একবার। তাহলে আমার এখানে কি আসছে, আমরা এই যে কক্সিব এটা আপনার সর্বোচ্চ একদিনে হ্যাঁ দুইবার দেন, আর একবার দেন অথবা ভেঙে ভেঙে দুইবার দেন। দুইবার দিতে হলে কতখানি? দুইবার দিতে হলে 100 এমজি করে দিতে হবে, আর একবার দিলে আপনার 200 এমজি দিয়ে দিবেন। আর এখানে দেখেন আরেকটা হচ্ছে যে কোথায় কোথায় দিতে পারি আমরা, ঠিক একইভাবে এখানে এই ক্ষেত্রে দুটো, এই যে কক্সিব আছে এটা শুধুমাত্র এই ক্ষেত্রে দুইটা ওষুধ দিয়ে দিতে হবে। বয়স্ক মানুষদের হয় আর্থ্রাইটিস হচ্ছে আপনার হচ্ছে অস্থি সন্ধিতে ব্যথা, উঠতে গেলে বসতে গেলে হাঁটু ধরে উঠে হাঁটু ধরে বসে কোনো কিছু সাহায্য নিয়ে বসতেছে বয়স্ক, দেন এগুলো কিন্তু এই যে এই অসুখটা কিন্তু ছোট বাচ্চাদের খুব কম হয়, ছোট বাচ্চাদের বলেন বা ইয়াং জেনারেশন যাদের আছে এদের কিন্তু কম হয়, কিন্তু বয়স্কদের কিন্তু এটা বেশি হয়। এরপর আসেন একটা যেটা কখন আমরা কোথায় দিতে পারবো না, এটা অবশ্যই গর্ভ অবস্থায় দিব না। গর্ভ অবস্থায় এই যে হচ্ছে আপনার সেলে কক্সিব দেব না। এরপর আসেন হচ্ছে ভ্যালিডি কক্সিব। এটা কক্সিব ছিল, ভ্যালিডি কক্সিব হচ্ছে ভ্যালকক্স। এই ওষুধ ভ্যালকক্স আছে, তারপর হচ্ছে ভ্যালডল আছে, অ্যালডিকক্স আছে। এগুলো হচ্ছে আপনার এগুলো একমাত্র এটা এগুলো হচ্ছে একমাত্র ট্যাবলেট ফর্মে আছে, অন্য কোনো ফর্মে নাই সব ট্যাবলেট। এটা হচ্ছে আমরা দেব হচ্ছে কতখানি, এই ভ্যালকক্স এটা হচ্ছে 20 মিলিগ্রাম পার ডে। কখন? আফটার মিল, খাওয়ার পরে দেব। এখন এটা আপনার কি করতে পারেন, 10 এমজি করে 10 এমজি করেন, মানে 10 এমজি করে একদিনে দুইবার দিতে পারতেছেন, অথবা 20 এমজি যদি 20 এমজি নেন তাহলে একদিনে একটাই সর্বোচ্চ দিতে পারতেছি আমরা 20 এমজি 20 এমজি। কিন্তু অবশ্যই খাওয়ার পরে, আবার বলতেছি বারবার রিপিট করতেছি খাওয়ার পরে, কারণ হচ্ছে এই অনেক সময় ওষুধগুলো অনেক খালি পেটে খাওয়া উচিত নয়। কোথায় কোথায় দিতে পারতেছি আমরা, এই যে আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, মাসিকের ব্যথা, তারপর হচ্ছে দাঁতের ব্যথা, একটা হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ পেইন, সিজার করার পরে ব্যথা হচ্ছে, তারপর হচ্ছে আপনার কিডনি পাথর হচ্ছে, মানে যে কোনো ধরনের অপারেশনের পরে যখন ব্যথা হচ্ছে তখন আমরা এগুলো দিতে পারতেছি। সাইড ইফেক্ট কি হতে পারে? সাইড ইফেক্ট দেখেন, সাইড ইফেক্ট বলতে পেট ভার লাগবে, মানে খাবার যে ক্ষুধা মন এটাকে বললাম না, পেট খালি কিন্তু মনে হবে পেট ভরা আছে, মনে হচ্ছে পেট ভরা আছে। এছাড়া আপনার দেখা যাচ্ছে যে বদহজম হতে পারে, বমি ভাব হতে পারে, নস্যের চিহ্ন হতে পারে। এরপরে আসে এটাও একটা খুবই পরিচিত একটা আছে, কিটোরোলা। খুব পরিচিত না, সবাই কম পড়ে গেছে কিটোরোলা। কিটোরোলাটা খুবই এক্সারসাইজ করা হয়। কিটোরোলাটা খুব শহর থেকে বলেন একদম অজপাড়া গ্রাম পর্যন্ত এই কিটোরোলাটা ব্যথা হলেই কিন্তু আপনি বলার আগে পেশেন্টরা বলবে যে একটা কিটোরোলা দেন। এটা আপনার মূলত এটা সবচেয়ে কিটোরোলা জানেন না, ওরা জানেন একটা টোরাক্স দেন। স্যার রোলার বেশি করে, রোলার বেশি হবে না, টরল আছে, এই যে আপনার আছে বলে রোলার দেন, একটা ট্যাবলেট ফর্ম আছে আর হচ্ছে ইনজেকশন ফর্ম আছে। ইনজেকশনটা কোথায় দেয় আমরা? আইভিটা খুবই কম হয়, আইভিটা প্রচলিত না, বাট আমাদের ইয়েতে আইএমটা প্রচলিত আছে। একদম কথা হচ্ছে তীব্র ব্যথা হচ্ছে একটা আইএম দিয়ে দিলাম, ব্যথা অনেক সময় খুব তাড়াতাড়ি দিল। কতখানি করে আছে কিটোরোলা? আপনার 10 এমজি, একটা ওষুধ ট্যাবলেট ফর্মে হচ্ছে 10 এমজি,
আর ইনজেকশন ফর্মে থাকে একটা অ্যাম্পুলে 10 or 30 ml 10 এবং 30 ml কোথায় হতে পারে এই যে সবচেয়ে বেশি ইয়ে হয়ে গেছে কেন পোস্ট অপারেটিভ পেইন বা অপারেশন করার আমরা দেই তখন আমি এটা দেই খুব পরিচিত হয়ে গেছে প্রত্যেক ঘরে এখন একটা না একটা সিজারের রোগী অবশ্যই আছে যদি দেখা যাচ্ছে যে ডাক্তার বলে তখন আমরা বলে দিই আপনার ব্যথা হলে একটা রোলার খেয়ে নেবেন তখন আপনার তো আপনার হচ্ছে বড় মানে রোগীরা তো বড় ডাক্তার হয়ে যায় তো আচ্ছা ব্যথা হলে তো রোলার খেয়ে যাবে ঠিক আছে তারপর যে কোনো যে ব্যথা হবে না কেন একটা রোলার নিয়ে এসে তো দাদা ব্যথা আমার শরীরে ব্যথা মানে ব্যথা টাইপের কোথায় দিতে পারবো দেখেন দিতে পারবো না দিতে সবাই তো খেয়ে নেয় এখন যদি সবাই যদি খেয়ে নেয় তাহলে একটা রোগী তো একবার ডাক্তারের কাছে গেলে তো বুঝে যেত আসলে কোন কোন ইয়ে হচ্ছে মানে কোন কোন ওষুধের কোন রোগ তাহলে তার যেমন ডাক্তারের কাছে যাওয়া হতো না কেন কোথায় কোথায় দিতে পারবো দেখেন যাদের হাঁপানি থাকে তাদের দেবো না আমরা এই কিটোরোলার যাদের নাকে পলিপাস নাম শুনছেন নাকে পলিপ থাকলে আমরা এই কিটোরোলারটা দেবো না যকৃত অকার্যকর কিডনি মানে লিভার অকার্যকর হয়ে গেছে কিডনি অকার্যকর হয়ে গেছে তাদেরকে আমরা এই কিটোরোলারগুলো দেবো না আর এটা থেকে আপনার গরম অবস্থায় দিতে পারতেছি না এবং ল্যাকটেশন মাদার আবার দেখেন ল্যাকটেশন মাদার এদের যখন মায়ের দুধ খাওয়াচ্ছে তখনও আমরা এটা দিতে পারতেছি না স্যার নাকে পলিপাস থাকলে রোলার কেন হবে এটা কি প্রবলেম হবে দিলে এটা কি প্রবলেম হবে এটা তো বলি এখন বললাম না হাঁপানি থাকলে দেওয়া হবে না সমস্যা থাকলে আপনার নাকের পলিপাস যদি হয়ে থাকে তাহলে আপনি শ্বাস কি সব মানে স্বাভাবিকভাবে নিতে পারেন একটু শ্বাস নিতে আর বেশি প্রবলেম একটু একটু ইয়ে হবে যখন শ্বাস নিতে নাকের পলিপাস কখন বেশি হয় জানেন যখন আপনি শ্বাস মানে নর্মাল ওয়েতে শ্বাস নিচ্ছেন আমরা বলি নাকের পলিপাস হলে আমরা দেখি আপনি একটু মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করেন বা দেখা যাচ্ছে অনেক সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া হয় না নাক দিয়ে শ্বাস নেওয়া ঠিক আছে কিন্তু যখন হাঁপানি হচ্ছে এই যে ওষুধটা খাচ্ছেন তারপর প্রত্যেকটা ইন্টারকানেক্টেড যখন হাঁপানি হলে কি আপনার বেশি শ্বাস নিতে হচ্ছে খুব বেশি প্রেশার দিতে হচ্ছে তখন যখন প্রেশার দিচ্ছেন তখন এই যে পলিপগুলো হচ্ছে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আরো বড় হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে পলিপগুলো একসময় কিছু কিছু পলিপ আছে যেগুলো হচ্ছে আপনার একটা ন্যাসাল স্প্রে আছে এই ন্যাসাল স্প্রে দিলে ছোটখাটো পলিপ দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু নাকের পলিপের অপারেশন করতে হয় যার এমন অবস্থা হয় যে ওরা শ্বাস নিতে পারতেছে না এই যে হাঁপানি শ্বাসকষ্ট এই ইয়েতে এখন হচ্ছে নাকের পলিপের কারণে আমরা দিতে পারতেছি না এবার আসেন ইটোরিক অক্সিড ইটোরিক্স নাম শুনছেন না ইটোরিক্স আরেকটা শব্দতে ইয়ে দিতে হচ্ছে টরি 60 বা ইটোরিক্সটা বেশি আর টরি 60টা আমাদের ওদিকে ইয়ে দাঁত টরি 60টা আমরা মূলত দেই দাঁতের ব্যথার জন্য দাঁতের ব্যথা হইতেছে দাঁত কোনো কারণে ইয়ে হইতেছে দাঁতের ব্যথার জন্য টরি 60টা আমরা দেই তাহলে এই যে এটা কি হচ্ছে আপনার 16 বছরের ঊর্ধ্বে এটা হচ্ছে 16 বছরের ঊর্ধ্বে এছাড়া আপনার 16 বছরের ঊর্ধ্বে আমরা দিতে পারছি কয়টা করে একবার দিতে পারছি আহারের পরে বা খাওয়ার পরে এছাড়া এই টরিতে আরেকটা ইয়েতে আছে সেটা হচ্ছে আপনার মাসিকের পেইন যখন হয় এটা তো আমরা এগুলো মাইল্ড পেইন কিন্তু সবচাইতে এইচপিআর নামে একটা ওষুধ আছে কেউ পরিচিত আছেন এইচপিআর কিসে দেয় পরিচিত আছে কিসে দেয় এইচপিআরটা কিসে দেয় কি হলে এইচপিআর খায় স্যার হচ্ছে আপনার মিক্সের ব্যথা বা এমনিতে আপনি যে কোনো দিতে পারবেন এইচপিআরটা মূলত মেনস্ট্রুয়েশন পেইনের জন্যই যখন তৈরি হয় তো এই শুধুমাত্র মানে একটা ওষুধ আছে তারপর অনেকগুলো ওষুধকে নিয়ে করে কিন্তু এইচপিআর সবচাইতে বেশি আপনার ইয়ে হয় মানে কার্যকর হচ্ছে মেনস্ট্রুয়েশন পেইনের জন্য এক্সেসিভ পেইন হচ্ছে আবার এমন করেন না যে মেনস্ট্রুয়েশন হলে তো পেইন হবেই এমন না যে পেইন হবে না পেইন হবেই কিন্তু এমন পেইন যে আপনি বসে থাকতে পারতেছেন না কান্নাকাটি শুরু করতেছেন মানে অসহ্য হয়ে গেছে তখন খান তার আগে মেনস্ট্রুয়েশন পেইনেও কোনো ওষুধ খায় না কারণ মেনস্ট্রুয়েশন পেইন তো একটা নর্মাল জিনিস মেনস্ট্রুয়েশন হবে এটা নর্মাল মেনস্ট্রুয়েশন হবে না এটা নর্মাল মেনস্ট্রুয়েশন হবে না এটা নর্মাল তাহলে মেনস্ট্রুয়েশন হলে অবশ্য পেইন হবে এটা আপনার তারপর আসেন হচ্ছে আপনার দাঁতের ব্যথায় 120 মিলিগ্রাম দৈনিক একটা করে খেতে পারবো দাঁতের ব্যথায় টরি 60 আমরা দেই এটা কতখানি করে দেই এটা দেই টরি 60 120 মিলিগ্রাম একদিন আমাদের হাতে খুব ব্যথা হচ্ছে সকালবেলা বা রাত্রেবেলা 120 মিলিগ্রাম একটা দেন তাহলে ওই দিনের কোটা শেষ 120 মিলিগ্রাম বেশি এই ইন্টারেক্সটা দেওয়া যাবে না কোথায় কোথায় দিতে আর কোথায় কোথায় দিতে পারবো না প্রথমত আসে না 16 বছরের নিচে
16 বছরের নিচে যারা থাকে এদের আমরা 8/60 বলেন বা 3/6 বলেন, এটা আমরা দিতে পারবো না। এটা হচ্ছে যারা হার্টের রোগী, যাদের এমআই আছে বা হৃদরোগে আক্রান্ত যেসব ব্যক্তি, তাদের ক্ষেত্রে আমরা 8/60টা দিতে পারতেছি না। এবার আসেন এরপরে যেটা ন্যাপ্রোক্সেন ও ইসোমেপ্রাজল। ন্যাপ্রোক্সেন ও ইসোমেপ্রাজল আমরা হচ্ছে এখন অনেক হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে, প্রযুক্তি উন্নত হয়েছে, এখন আর দুইটা ট্যাবলেট খাই না আমরা। গ্যাসের ওষুধ ন্যাপ্রোক্সেন খাবো, সাথে আবার ইসোমেপ্রাজল খাবো, এটা করি না। কি করি আমরা? ন্যাপ্রোক্সে কি আছে আপনার হচ্ছে আপনার ন্যাপ্রোক্সেনও আছে, সাথে ইসোমেপ্রাজল 20 মিলিগ্রাম একসাথে দুটো কম্বাইন করা আছে, যার কারণে আমরা হচ্ছে আমরা কি একটা খেলে আমাদের দুটো কাজে হয়ে যাচ্ছে। এটা কথা আমি বলতে পারবো যে 500 মিলিগ্রাম করে দিনে 2 বার। এই যে ন্যাপ্রোক্সেনের তো ইন্ডিকেশন করে কথা দিতে পারবো, কথা দিতে পারবো না, আমি তো আগে বললাম। জাস্ট এটা হচ্ছে কি ন্যাপ্রোক্সেনের সাথে ইসোমেপ্রাজল যুক্ত আছে, সেজন্য এটা আর একটা গ্রুপ তৈরি করে ফেলছে। এই খাওয়ার আগে না পরে স্যার? এটা খারাপ পরে পরে। যেহেতু আমরা ব্যথার ওষুধ ইসোমেপ্রাজল আছে কতটুকু? 20 মিলিগ্রাম। আর ওটা হচ্ছে 500 মিলিগ্রাম। আমাদের খাওয়ার আগে খেয়ে নেবেন। ওটা তো মূলত ওষুধ কিসের জন্য খাচ্ছেন আপনি? এটা ব্যথার জন্য খাচ্ছেন। কারণ আপনি ব্যথার জন্য খাইলে ওটা অবশ্যই খাওয়ার পরে খেতে হবে। এরপর ট্রামাডল ও প্যারাসিটামল। ট্রামাডল ও প্যারাসিটামল এটা হচ্ছে ন্যাপাডল থাকে, তারপর হচ্ছে টার্মিনল থাকে। টার্মিনলটা আমাদের হচ্ছে বেশি ইউজ করা হয়। টার্মিনল যে ওষুধ আছে এটা হচ্ছে আপনার ট্রামাডল থাকে এবং প্যারাসিটামল একসাথে থাকে। প্যারাসিটামল থাকে হচ্ছে আপনার 325 মিলিগ্রাম, আর ট্রামাডল হাইড্রোক্লোরাইড থাকে হচ্ছে আমাদের 37.5 মিলিগ্রাম এরকম করে একসাথে কম্বাইন করা ওষুধ থাকে। এটা কোথায় থাকে? এটা অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে খাওয়াতে হবে। এটা অবশ্যই 18 বছর যারা ঊর্ধ্বে বা হচ্ছে আপনার 18 বছর ঊর্ধ্বে মানে একদম মানে প্রায় পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক। নট 12 বছর ঊর্ধ্বে হলে আমরা প্রাপ্তবয়স্ক বলি, কিন্তু 18 বছর ঊর্ধ্বে গেলে আমরা একদম পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক হয়ে যাই। তাদেরকে দিতে পারি। কিসের দিতে পারি? মাথা ব্যথা, দাঁতে ব্যথা, মাইগ্রেন ব্যথা, ব্যাক পিঠে ব্যথা হতে পারে, মেরুদণ্ড ব্যথা হতে পারে, এগুলো দিতে পারি। ক্যান্সারের বেতন দেয় বেশি, ক্যান্সারের বেতন দেয় বেশি দেন আমার। তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তারা দিতে পারতেছি না। 18 বছরের নিচে দিতে পারবো না। আর হচ্ছে যারা ওই যে লাল পানি খায় না, এদের দেওয়া যাবে না। লাল পানি বুঝছেন? লাল পানি খায় এদের দেওয়া যাবে না। কারণ এই লাল পানি খেয়ে অলরেডি এটা কিডনি লিভারে মেরে ফেলছে, এটা দিয়ে ভালো বদলে খারাপ হবে। এবার গ্লুকোসামিন ও কন্ড্রোইটিন, এটা হচ্ছে 8 কেয়ার পাওয়া যায়, 1 থেকে 2 করে ট্যাবলেট 3 বার কিসে খেতে দিতে পারে। এটা আসলে মূলত আর্থ্রাইটিস বা হচ্ছে আপনার বাত ব্যথা যেটা বলতেছে, অস্থিসন্ধিতে ব্যথা যেটা বলতেছে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা বেশি করে দেই। কোথায় দিতে পারবো না? এটা ইসিক হবে যকৃত কিডনি এইসব রোগীদের দিতে পারতেছি না, এবং গর্ভ অবস্থায় দিতে পারবো না। বেক্লোফেন, বেক্লোফেনের নাম শুনতে সমস্যা। বেক্লো আচ্ছা ঠিক আছে। বেক্লোফেন, বেক্লো, এই যে বেক্লো নামে বেশি পরিচিত আমাদের, আমরা লেখার আগে আপনারা বলেছিলেন বেক্লো। এটা আপনার এরকম, এটা এখন দেখেন যে এই যে ডোজ যেটা আছে এটা কেন দেব? এটা মূলত দেই আমরা হচ্ছে মাংসপেশির ব্যথা, হাড়ের ব্যথা, কোমরের ব্যথা। মূলত মাংসপেশির ব্যথাতে আমরা এই যে মাংসের ব্যথা হলে বেক্লোটা আমরা খাই। এটা হচ্ছে আপনার মূলত মাংসপেশির ব্যথার জন্য এটা বেশি পরিচিত হয়েছে। এটা এখন খাবো কিভাবে দেখেন। প্রথমেই আমরা লাভ দেব না, প্রথমে 5, 10, 15, 20 প্রথম 3 দিন 5 মিলিগ্রাম খাওয়া, তারপরে ভালো হইল না, তারপরে 3 দিন 10 মিলিগ্রাম খাওয়া, ভালো হচ্ছে না, তারপরে 3 দিন আপনার হচ্ছে 15 মিলিগ্রাম করে খাবো 3 দিন, এরপরে 20 মিলিগ্রাম। আমরা একবারে লাভ দিয়ে 20 মিলিগ্রামে শুরু করতে পারবো কখনোই পারবো না। একবারে লাভ দিয়ে 20 মিলিগ্রাম, এটা আস্তে আস্তে শুরু করতে হবে। কোথায় কোথায় দিব না? গর্ভ অবস্থায় দিব না, আর যে যকৃত বলেন কিডনি রোগীদের ক্ষেত্রে দিব না। তারপর আসলে হচ্ছে প্রিগাবালিনটা হচ্ছে এটা মূলত বলে না যে হাড়ের ভেতরে ব্যথা করতেছে, অনেকে বলে না হাড়ে রোগীদের ক্ষেত্রে এটা হাড়ের ভেতরে ব্যথা, এটা হচ্ছে
একটা কি নার্ভাস পেইন বা নার্ভের হাড়ের ভিতরে আমাদের তো প্রত্যেকটা হচ্ছে অঙ্গ বলেন প্রত্যঙ্গ বলেন বোনস বলেন টেন্ডন বলেন সবকিছুর সাথে ব্রেনের কানেকশন আছে নার্ভের কানেকশন আছে এই যে এই নার্ভগুলোতে যখন ব্যথা করতেছে তখন আমরা এই প্রিগাবালিন নামক যে হচ্ছে আপনার ইয়ে আছে হচ্ছে ওষুধের যে গ্রুপটা আছে এই গ্রুপের ওষুধ আমরা তখন দিই প্রিগাবালিন দেওয়া একটু হচ্ছে আপনার কিছু সতর্কতা আছে দেখা যাচ্ছে অনেক সময় স্কিনে র্যাশ হয় ফুসকুড়ি হয় পা ফুলে যাচ্ছে পায়ে পানি জমতেছে এই যে এই টাইপের হচ্ছে ইয়ে মানে ব্যথা মানে উপসর্গ দেখা যায় তো প্রিগাবালিনটা তো একটু অবশ্যই ভালো মতো দেখে শুনে দেবো হ্যাঁ বেশিরভাগ স্কিনের প্রবলেম इसके बोलो ना रैश হইছে এই যে র‍্যাশ গুলো প্রিগাবালিনটা একটু বেশি সাইড ইফেক্ট বা সেনসিটিভ কারণ হচ্ছে এই যে এটা না এটা ওষুধই নার্ভের ওষুধ এখন এই একটা নার্ভকে যখন আপনি স্টিমুলেট করছেন তখন পাশাপাশি আরো কোনো নার্ভ তো তার হচ্ছে মানে এত সেনসিটিভ একটা ওষুধ যে তখন হচ্ছে আপনার মানে এটাতে সবচেয়ে বেশি সাইড ইফেক্ট দেখা যাচ্ছে তাহলে প্রিগাবালিনটা অনেক সময় যে কখন দেখা যাচ্ছে আপনার মানে বুঝতে পারতেছেন আপনার ব্যথা মাংসপেশিতে না আপনার ব্যথা হাড়েও না হাড়ের ভেতর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে ব্যথা যে অনেক সময় ব্যথা দেখা যাচ্ছে যে শোল্ডারে হয় তাহলে এই হাড়ের ভেতর দিয়ে এই হাড়ের মধ্যে আসতেছে বোঝা যাচ্ছে যে ব্যথা এদিক দিয়ে এদিকে আসতেছে কিন্তু আপনি মাংসপেশিতে প্রেস করেন হাড়ের সব ইয়ে করেন কোনো ব্যথা নেই কিন্তু ব্যথা আছে আপনার ভেতরে এই ক্ষেত্রে আপনার ধরনের প্রিগাবালিন যেটা আছে এটাতে হচ্ছে আপনার এই হচ্ছে গামা মিক্সার বলেন বা এই টাইপের ওষুধগুলো এই যে নার্ভের ব্যথা দূর করতে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি আমরা কোথায় দিতে পারবো না 18 বছর নিচে যারা থাকে তাদের 18 বছরের নিচে যেসব শিশু মানে কোথায় আমরা শিশুই বলি এখন 18 বছরের নিচে যেসব শিশু আছে সেসব শিশুদের দেওয়া হবে ব্যবহার কোথায় দিতে পারি স্নায়ু বেদনা স্নায়ু বেদনা এই যে নার্ভের ব্যথা স্নায়ু বেদনা স্নায়ু বেদনা অনেক সময় কখন হয় ডায়াবেটিস কিটোজেনেসিস নিউরোপ্যাথিতে হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি নিউরোপ্যাথি মানে কি ডায়াবেটিক আপনার তিন ধরনের থাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিকের আরো অনেকগুলো আপনার হচ্ছে ফর্ম আছে তো ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা হচ্ছে নার্ভ জনিত কারণে হচ্ছে তাহলে নার্ভ ওখানে একটু ক্ষতিগ্রস্ত আছে নার্ভ ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে আমরা এই যে প্রিগাবালিন টাইপের ওষুধ মানে প্রিগাবালিন গ্রুপের যে ওষুধগুলো আছে এই গ্রুপের ওষুধ আমরা তখন দিই এছাড়া মানসিক দুশ্চিন্তা অনেক সময় খুব একদম ডিপ্রেশনে আছে তারপরে আপনার মাংসপেশিতে টান ধরতেছে মাংসপেশির ভেতরে ব্যথা মাংসপেশির টেন্ডনে ব্যথা মাংসপেশির ভেতরে যে টেন্ডনগুলো থাকে এই টেন্ডনে ব্যথা হচ্ছে কোথায় দেওয়া যাবে না 18 বছর নিচে দেওয়া যাবে না এবং গর্ভ অবস্থা এবং দুগ্ধ দানকারী মাদার যে ল্যাকটেশন মাদার তাদের হচ্ছে আপনার এই যে প্রিগাবালিনগুলো দেওয়া যাবে না সাইড ইফেক্ট কি হতে পারে দেখেন ঝাপসা দৃষ্টি অনেক সময় দেখবেন খাওয়ার পর দেখবেন আপনার মানে মাথা ঘুরে যেতে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে ব্লাড হয়ে যাচ্ছে ভীষণটা ব্লাড হচ্ছে তারপর মাথা ঝিমঝিম করতেছে এগুলো আপনার সাইড ইফেক্ট হতে পারে তাই আমরা NSAID এই গ্রুপের ওষুধ আজকে মানে আলহামদুলিল্লাহ শেষ হইলো আর অল্প একটু আসেন অ্যান্টি অ্যানিমিয়ার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো দেখাই দিই অ্যানিমিয়াটা আসলে কি কে বলতে পারেন অ্যানিমিয়াটা কি রক্তশূন্যতা কাদের বেশি হয় বলুন তো এখন আমি মনে ইয়ে করে বলি ছেলে মেয়েদের বেশি হয় কারণ হচ্ছে তাদের প্রত্যেক মাসে একবার করে নিঃশ্বাস হবে অনেক ব্লাড বের হয়ে যায় এই কারণে হচ্ছে আপনার নিঃশ্বাস এই যে ব্লাড ফলিক্স বা অ্যানিমিয়াটা এটা মেয়েদের বেশি হয় আরেকটা কারণ হচ্ছে আপনার অ্যানিমিয়ার মধ্যেও বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রনের ঘাটতির কারণে যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রন কেন হয় আমরা ছোটবেলা বলেন বা যখন মায়ের কোলে থাকতেছি তখন আমরা খুব ভালো মতো পুষ্টিকর খাবার খাচ্ছি যেই দেখা যাচ্ছে একটা মেয়ের ধরলাম 18 বছর বয়স একটা মেয়ের 18 বছর বয়স এই যতদিন বাপের বাড়িতে থাকতেছে ভালো মতো খাচ্ছে ঠিক আছে যখনই বিয়ে হয়ে চলে যাচ্ছে আরেকটা বাসায় তখন মানে আমাদের মেন্টালিটি এতটা চিপ হয়ে গেছে যে বিয়ে করে ছেলের বউ আনে না মনে হয় যে কাজের মেয়ে আছে এতটা মানে হচ্ছে ইয়ে করে হ্যাঁ সব বাবা মা একরকম না সব শ্বশুর বাড়ি একরকম না কিছু অবশ্যই এক্সেপশনাল আছে কিন্তু একটা কথা হচ্ছে মেয়েরা এই ক্ষেত্রে মেয়েরা অনেকখানি দায়ী
বলবো, কারণ তুমি না তখন না তুমি নিজেকে যত্ন করতে পারছো, তো আরেকজন তোমার যত্ন করবে না। তুমি মনে করতেছো যে আমি কেন করবো বা আমি কেন হচ্ছে এ করবো, তোমাকে নিজের মানে নিজের সচেতন থাকতে হবে আগে। তোমার যে দরকার সেটা কথা তুমি বলো, সেটা করবে না, দেখা যাচ্ছে মুখ বলে থাকবে আর হলো হচ্ছে তো বাপে বলে যত কিছু আছে সব বাপে বাড়িতে বলবে। তাহলে তো দেখা যাচ্ছে বলার পরও কাজ হয় না। বলার পরে কাজ বলার মতো বলতে হবে যেন কাজ হয় সেইভাবে। আপনার কেমন স্বামীটা আপনার কথা শুনতেছেন? এমন না যে স্বামীর কথাতে মানে এরকম যে কিছু কিছু আছে না, কেউ আছে না স্বামী তার বউয়ের কথা এক চুল নড়তে পারে না, ওরকম না ভাই। তুমি বলো তোমার প্রয়োজনটা, তুমি বলো তোমার অসুখ হয়েছে, তোমার আরেকটা পরিবারে দেখা যাচ্ছে যে মানুষ 4 জন, মাছের টুকরা আছে 3টা, সুন্দর মতো মেয়ে কি করলো 3টা টুকরা দিলে নিজের ঝোল দিয়ে খেয়ে চলে গেল। সেখানে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, কারণ তোমার দেহে লাগবে ভাই, তোমার দেহে আয়রন লাগবে, তোমার দেহে লাগবে, তোমার দেহের যে পুষ্টিগুলো আছে সেগুলো তোমার লাগবে। বাংলাদেশে সবচেয়ে বেশি হয় আয়রন ডেফিসিট, আমার আয়রন খায় না। আর খুব বেশি দাম আয়রন ট্যাবলেট খায়, কিন্তু আয়রন খাইতে চায় না। কলা খাও, আয়রন খাবারগুলো খা, খুব খায়। আয়রন জাতীয় খাবারগুলো খা। আয়রন জাতীয় খাবার খেলে কিন্তু এই যে অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া রক্ত শূন্যতা, এটা হচ্ছে আপনার অনেক সময় অনেকটা অংশ মানে বেশিরভাগই ইয়ে হয়ে যায়। আমরা ওষুধ কেন হয়েছে, ওষুধ তৈরি হয়েছে হচ্ছে একটা ইমার্জেন্সি অবস্থায়, যখন একদম হচ্ছে না তখনই কিন্তু মানুষ ওষুধ নির্ভর হয়ে গেছে। এখন কিছু হলেই আয়রন খায়, কিছু হলে ক্যালসিয়াম ট্যাবলেট খায়, কিছু হলে ভিটামিন বি এর ট্যাবলেট খায়, কিছু হলে ভিটামিন ডি এর ট্যাবলেট খায়। ক্যালসিয়াম আমি বলি ক্যালসিয়াম খাবেন, একটা ওষুধের দাম পড়ে দেখা যাচ্ছে ক্যালসিয়াম ওষুধ যদি ভিটামিন ডি দেখেন, ভিটামিন ডি সাধারণত 140 টাকা দাম। 40 টাকা। 40 টাকা না, একটা ওষুধের দাম 40 টাকা। এক পোয়া দুধের দাম কত এখানে এদিকে? না অনেকে আছে এত টাকা দিয়ে কম্পোস্ট কেনার দরকার না, এই টাকা দিয়ে হ্যাঁ সেটাই তো, এই ওষুধের যে সাইড ইফেক্ট, এই যে এক পোয়া দুধের দাম কত বললেন? 20 টাকা। 20 টাকা 20 টাকার ওষুধ এক পোয়া দুধ প্রতিদিন খান, এই যে একটা ওষুধের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফল না পাইছেন কি বলছে? আমি সুন্দর মতো আসে, আমার খুব রাগ লাগে, আমি বলি যে আপনারা এই ওষুধ আপনারা এই পুষ্টিকর খাবার খান। সুন্দর মতো রোগী স্যার আমার ক্যালসিয়ামের সমস্যা, আমার একটা ক্যালসিয়ামের ট্যাবলেট লিখে দেন, আর বেটা তুমি যদি ক্যালসিয়ামের ট্যাবলেটই খান আমার কাছে আসছে। এখন তাহলে এই যে অ্যানিমিয়া বলতে এতগুলো কথা বলে ফেললাম। তাহলে অ্যানিমিয়া হচ্ছে কতগুলো ওষুধের ফর্ম থাকে, ফেরাস সালফেট আর ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ভিটামিন বি12 এর কারণে ফলিক অ্যাসিড বলতেছি। তাহলে ভিটামিন বি12 এই যে যতগুলো আমাদের সুষম খাদ্য আছে, কি সুষম খাদ্য 6টা উপাদান: আমিষ, স্নেহ, শর্করা, খনিজ লবণ, ভিটামিন, পানি। ভিটামিনের মধ্যে সবগুলো ভিটামিন আছে, সবগুলো ভিটামিন সোর্স আছে, সোর্স হচ্ছে আমাদের ন্যাচারালি পাই সবগুলো ভিটামিন সোর্স। আর এখন আছে কি, এখনকার যে মানে হচ্ছে আমাদের জেনজিরা কি করে, এরা সবজি খায় না, এরা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আছে সেগুলো খায় না, অথচ কি খায়, শুকনা সবজি খায়, এগুলা খায় না। তো এই যে গ্রিন এই সবজি খায় না আমাদের। আবার মাও বলে কি, আমার ছাল মাছ ছাড়া ভাত খেতে হবে না। এখন তো মাছও খায় না, এখন ছেলে বলে মাছও খায় না, খায় মাংস খায় কোনগুলা, ব্রয়লার খায় যেগুলোতে অ্যান্টিবায়োটিক দিয়ে 45 দিনে 45 দিনও লাগে না, 45 দিনে একদম বাচ্চাকে একদম এই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অ্যান্টিবায়োটিকের কারণে আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে, কিন্তু আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি না। অথচ মা বলতেছে খায় না। আরে ভাই খায় না কেন, তুই ছোটবেলা থেকে খাওয়া শিখাস না, তাই খায় না। ছোটবেলা থেকে খাওয়া শিখাস না, তাই খায় না। হ্যাঁ, আমার নিজের ছোট ভাই ক্লাস 5-6 পর্যন্ত মা ভাত মুখে তুলে না খাওয়া দিলেও খাই যাবো। আমি বললাম তুমি 1 মাস খাওয়া দাও না দাও, তুমি বলে খাইতে পারে না, দরকার নাই খাইতে পারো, ওই এখন একা খায়। এই যে তখন তাও এখন পর্যন্ত এরকম যে মা করে আমি খাওয়া দিতে বেশি খাওয়াচ্ছে, তোমার চিন্তা করা লাগবে না, ওর চিন্তা আর 2 বছর পর ইউনিভার্সিটি যাবে, তখন কি করবে, তখন দেখা যাচ্ছে রাজশাহী চান্স হইলো না, ঢাকায় দেখবা আমি ওখানে গাইড দিই। এই যে মায়েরাই ছেলেমেয়েদের নষ্ট হয় বেশি। এখন আসলে এই যে ফেরাস সালফেট বা ফলিক অ্যাসিড, এটা হচ্ছে আপনি কিসে পাওয়া যায়, ক্যারম, তারপর হচ্ছে ফিওরল, তারপর হচ্ছে অ্যারিস্টোফেন, এইসব ওষুধ নামে পাওয়া যায়। কি থাকে, কি খাবেন, কতটুকু করে খাবেন, এগুলো আসলে খুব একটা না, দৈনিক একটা করে ট্যাবলেট খাচ্ছেন, এটা আহামরি কোনো সাইড এফেক্ট নাই। কোথায় খাবেন, অ্যানিমিয়া ড্রাগ খেতে পারেন, তারপর হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন মানে মেনস্ট্রুয়েশন যখন হয় তখন খাচ্ছেন। দেখেন হচ্ছে আপনার
আয়রন ট্যাবলেটটা বেশিরভাগ তখন মেয়েদের তখন বেশিরভাগ মেনস্ট্রুয়েশনের সময় এই আয়রন ট্যাবলেটটা আলাদাভাবে আমাদের ওসিপি থাকে, ওসিপি প্যাকেটে থেকে 7টা লাল ট্যাবলেট থাকে, এগুলো কি আয়রন ট্যাবলেট। এগুলো মেনস্ট্রুয়েশনের কাজে দেয়, কারণ হচ্ছে আপনার দেহ থেকে আয়রন বের হয়ে যাচ্ছে, আপনার তো কোনো একটা সাপ্লিমেন্ট দিয়ে এটা পূরণ করতে হবে ঠিক সেই সময়। তারপরে হেমোরেজ, রক্তক্ষরণ, রক্ত আমাশয়, দুর্গন্ধকারী মা, রক্ত আমাশয় যখন আমাশয় রক্ত হচ্ছে, রক্তক্ষরণ মানে কোন দেখা যাচ্ছে কোনো কিছু আপনার কেটে গেছে বা অ্যাক্সিডেন্ট করছেন, অনেক রক্ত বের হয়ে গেছে, তখন আপনার এই ওষুধগুলো খেতে হচ্ছে। এগুলোর কোনো কন্ট্রাইন্ডিকেশন করেন, সাইড এফেক্ট করেন, আমার সাইড এফেক্ট বলেন কিছু নাই, দেখা যাচ্ছে হয়তো একটু কোষ্ঠকাঠিন্য হতে পারে, একটু বড় ভাব হতে পারে। আর কন্ট্রাইন্ডিকেশন কি, যদি না এই ওষুধগুলো যদি না মানে আপনার আয়রনের ঘাটতি না হয় তাহলে আমরা এইগুলো ওষুধ দেবো না। আয়রনের ঘাটতি না হলে আমরা কেন আয়রন দেবো? আমরা দেখা যাচ্ছে আয়রনের ঘাটতি না আপনার দেহে, আমরা টেস্ট করে বুঝি, আয়রন সেরাম ফেরিটিন যখন টেস্ট করি তখন বুঝি যে আপনার কতটুকু আয়রন আছে। দেখা যাচ্ছে আয়রন যদি না থাকে তাহলে আমরা আয়রন ট্যাবলেট দিই, কারণ থাকলে আয়রন ট্যাবলেট কেন দেবো, যেহেতু তার দেহে আছে। এবার ফেরাস সালফেট এই যে অ্যারিস্টোফেরন নামে পাওয়া যায়, অ্যারিস্টোফেরন আপনার এই যে একই বক্সে আমরা কতখানি করে দিতে পারতেছি, প্রাপ্তবয়স্কের 1 থেকে 2 চা চামচ কি করতেছে যে সামান্য পানির সাথে মিশিয়ে ধরে 3 বার খাচ্ছে। আর প্রাপ্ত যারা শিশু আছে তারা হাফ চা চামচ বা 4/1 চামচ এরকম করে খাওয়াচ্ছি। ইন্ডিকেশন কি, এই যে গর্ভ অবস্থায়, রক্ত শূন্যতায়, রক্তক্ষরণ হলে, ক্যান্সারের রোগে রক্তক্ষরণ হলে এবং রোগের বা আয়রনের ঘাটতি হলে। এবার আসেন ফেরাস ফিউমারের কোয়ালিটি যেটা ফি প্লাস এগুলি নামে পাওয়া যায়, ফেরো নামে পাওয়া যায়। এগুলো ট্যাবলেট ক্যাপসুলে আছে, এগুলো নাকি ট্যাবলেট 2 থেকে 3 বার দিচ্ছেন, একটা দিনে 2 থেকে 3 বার দিচ্ছেন, মানে 2 বার বা 3 বার আয়রনের ঘাটতি হলে। আবার দেখা যাচ্ছে যদি গর্ভাবস্থায় যদি দেন তাহলে একটা করে দিলেই হয়ে যাবে। কিসে দিচ্ছেন, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায়, ডেফিসিয়েন্সি আপনার লোহের মানে আয়রনের ঘাটতি হলে সেখানে দিচ্ছেন। একটা ফেরাস সালফেট, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট, এগুলো ক্ষেত্রে কোনো দেখেন ফেরাস সালফেট, ফলিক অ্যাসিডটা একটা ভিটামিন, জিঙ্ক সালফেটও মোটামুটি ধরেন একটা জিঙ্ক বলেন না, বাচ্চাদের বলেন না জিঙ্ক খাওয়াতে হবে। এগুলো কিন্তু একটা আপনার এগুলো কোনো এরকম যে আপনার যে ওষুধ নিরাময়কারী ওষুধ এরকম কিন্তু না, এগুলো হচ্ছে একটা সাপ্লিমেন্ট টাইপের, যে আপনি এগুলো কম আছে এগুলো আপনি বেশি করে দিচ্ছেন, বা আপনার শরীরে একটা ঘাটতি আছে আপনি এটা খায় ওইটা ঘাটতিটা পূরণ করতেছেন। আর আপনার এটা যখন আপনারা যে এনএসএআইডি গ্রুপের উপর পড়লাম, এগুলো কি ছিল, আমাদের অসুখ হয়েছে, অসুখটা ভালো করতেছে, প্রতিকার, ওগুলো হচ্ছে প্রতিরোধী বা প্রতিকার ওষুধ। আর এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, মানে কম আছে এটা আপনি কিছু খেয়ে একটা বাইরে থেকে একটা খেয়ে আপনি হচ্ছে ওটা ঘাটতিটা পূরণ করতেছেন। এই যে আপনার ফলিক অ্যাসিডের যেটা আছে, জিফ আছে, তারপর জেফ্রোটিআই, এগুলো আপনার হচ্ছে দৈনিক একটা ক্যাপসুল একবার করে হচ্ছে আমরা খাওয়া যাবে। কিন্তু এখানে কি যে এই যে আপনার প্রেগন্যান্সি অবস্থায় দেওয়া যাবে, কিন্তু প্রেগন্যান্সির প্রথম 3 মাস, আমরা প্রেগন্যান্সি হচ্ছে প্রথম 3 মাস এবং শেষ 3 মাস, এই 3 মাস আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার একটু ভাইটাল টাইম বলে মনে করি। প্রথম 3 মাস, শেষ 3 মাস, এই 3 মাসে আমরা তাহলে প্রথম 3 মাসে এটা দিয়ে দেবো না। আরেকটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, কি জিপ পাওয়া যায়, জিস পাওয়া যায়, তারপর রেলাক পাওয়া যায়, এগুলো হচ্ছে আপনার জিঙ্ক হিসেবে, জিঙ্ক বলে না, জিঙ্ক খাওয়া ছোট বাচ্চাদের বেশি করে আমরা বলে জিঙ্ক একটা ক্ষুধা বলে না, বা ডাক্তার আমার বাচ্চা না খুবই হালকা, খায় না কিছু, শরীরে কিছু নাই, এই যে জিঙ্ক সালফেটের আছে। এটা আপনার কি প্রাপ্তবয়স্ক, এটা আপনার কি আপনার একদম প্রাপ্তবয়স্কদের থেকে শুরু করে এটা আপনার সিরাপে খাওয়া হবে, দৈনিক 3 থেকে 4 চামচ, 10 কেজি বেশি হলে 1 চামচ, 10 কেজির উপরে হলে সেটা 2 চামচ করে খাওয়া হবে। কোথায় দেওয়া যায়, তাহলে ডায়রিয়াতে দেওয়া যায়। আরেকটা কি জিঙ্ক, কখন জিঙ্কটা দেয় দেখে বলেন না যে আমার ছেলে খায় না, যখন খায় না তখনই জিঙ্ক সিরাপ দেয়, তাহলে কি আমরা ক্ষুধা মন্দা মানে খাওয়ার পেটে খিদে আছে কিন্তু ছোট বাচ্চা তো খেতে চায় না, অনেক ছোট এখন বেশিরভাগ মায়ের হলো কমপ্লেন হচ্ছে আমার বাচ্চা হচ্ছে খায় না, তো এই ক্ষুধা মন্দা দিতে পারে, রক্ত শূন্যতা দিতে পারে। তারপরে দেখা যাচ্ছে অনেক শিশু আছে, বাচ্চা আছে 5 বছর বয়সে, যত বড় হওয়ার বয়স তত বড় হয় না, ছোট হয়ে আছে, তাহলে এই যে এই বৃদ্ধির জন্য তো বৃদ্ধি হচ্ছে না, তার হাড়ের বৃদ্ধি হচ্ছে না, মাংসপেশির বৃদ্ধি হচ্ছে না, মানসিক বিকাশ হচ্ছে না, তাহলে ক্ষেত্রে আমরা যেগুলো সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারছি, নট এটা দিলে ভালো হয়ে যাবে, এটা সাপ্লিমেন্ট সাথে ওর যে রেগুলার যে মিলটা চলতেছে এই মিলটা চালাতে হবে। এখন আসেন কোথায় দিতে পারবো না, অতি সংবেদনশীল আর একটা টেট্রাসাইক্লিন দেওয়া হচ্ছে। টেট্রাসাইক্লিন আমি অ্যান্টিবায়োটিক গ্রুপ পড়াইছিলাম, আমি পড়াইছিলাম টেট্রাসাইক্লিন আছে, অ্যান্টিবায়োটিকের মধ্যে টেট্রাসাইক্লিন নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা দিতে পারতেছি না, কারণ হচ্ছে ইনফেকশন হলে আমরা টেট্রাসাইক্লিন দেই,
যখন দেখা যাচ্ছে কোনো আপনার কোনো একটা ইনফেকশন হয়েছে, সাথে আপনার এই জিঙ্ক এটা খাচ্ছেন, মানে যখন ইনফেকশন হয়েছে, যখন 88টা সাইকেল অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে, তখন কিছুদিনের যতদিন 88টা সাইকেলটা চলবে, আমাদের হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিকের ডোজ কতদিন চলে? সর্বনিম্ন চলে 5 দিন, 7 দিন, 14 দিন, 1 মাসে হয়, কিন্তু এই টাইপের মধ্যে হয়ে যাবে। তাহলে আমি যদি ধরেন 5 দিন আমি এই যে 88টা সাইকেল দিব, 5 দিন আমরা তাহলে এই জিঙ্ক সালফেটটা দিব না। এটা না দিয়ে কারণ এটা বন্ধ রাখবো। কেন বন্ধ রাখবো? এই যে তখন যদি দেখা যায় দুটো একসাথে খাওয়া শুরু করা যায়, তাহলে সাইড এফেক্ট হয়ে ব্রণ হবে, তারপরে অ্যাকনি হবে, ইনফেকশনটা আরো বেড়ে যেতে পারে। তারপরে আপনার হচ্ছে কলেরা, অনেক সময় কলেরা হয়ে যায়। আপনার হচ্ছে যে কলেরা যে আপনার অসুখ আছে, এই অসুখটা এই যে টেট্রাসাইক্লিন প্লাস জিঙ্ক যদি একসাথে দেওয়া হয়, একসাথে রিঅ্যাকশন করে এটা এইসব অসুখ হবে। সিপ্রোফ্লক্সাসিনের সাথে জিঙ্ক দিয়ে দিলে প্রবলেম হবে না। না, টেট্রাসাইক্লিন যেহেতু টেট্রাসাইক্লিন গ্রুপের নাম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, যখন দিচ্ছেন তাহলে আপনার জিঙ্ক দিতে সমস্যা নেই। শুধুমাত্র টেট্রাসাইক্লিন গ্রুপের সাথে যাবে না। অ্যান্টিবায়োটিক আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে, ডক্সিসাইক্লিনের সমস্যা ডক্সিসাইক্লিন আছে, অ্যাজিথ্রোমাইসিন আছে, ইরিথ্রোমাইসিন আছে, তারপর আপনার হচ্ছে সেলিকোসিস আছে, অ্যান্টিবায়োটিক অনেকগুলো গ্রুপ আছে। শুধুমাত্র টেট্রাসাইক্লিন যখন দিবেন তখন আপনারা এই ওষুধটা দেবেন। ওকে। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে শেষ। আর অ্যাসপিরিন প্রথমে যেটার কথা বললেন, স্যার এটা কি ইকোস্পিন কার্বক্সাইল এগুলো করবেন না? বুঝি না, অ্যাসপিরিন নিয়ে প্রথমে যে আলোচনাটা করলেন, অ্যাসপিরিন গ্রুপের এনএসআইডি গ্রুপের। স্যার ওটা কি ইকোস্পিন কার্বক্সাইল এগুলো করবেন না? হ্যাঁ। এটা না? স্যার বিভিন্ন নামে দিয়ে দেবে স্যার, হুম, বেতন থেকে দিয়ে দেবে। হ্যাঁ অ্যাসপিরিন তো ব্যথা করে, কিন্তু ওই যে বলুন না ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া জ্বর, এই টাইপের, তারপর হচ্ছে আপনার দক্ষিণদের সমস্যা থাকতেছে, কিডনি ফেল থাকতেছে, লিভার ফেল থাকতেছে, তাহলে অ্যাসপিরিনটা আপনার দিবেন, দিতে পারবেন না আমাদের দেখা যাচ্ছে এইটা যদি দিতেই হয়, তাহলে আপনার অ্যাসপিরিনটা মূলত এবারে তীব্র জ্বর যখন হয়, তীব্র অনেক হার্টের জ্বর, প্রবলেমের জন্য। হ্যাঁ, অনেক জ্বর আছে, অ্যাসপিরিনের মানে একটা না, এই যে আপনার এই যে হার্টের রোগী যাদের আছে, এখানে অ্যাসপিরিনটা কিন্তু হার্টের রোগীদের সবচেয়ে বেশি হচ্ছে মানে কার্যকরী ভূমিকা পালন করছে অ্যাসপিরিন যাদের। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা।